আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের যেই মেডিকেল, নার্সিং, ডেন্টাল সকলের জন্য যে একটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি তার তৃতীয় দিনে আমরা আজকে পৌঁছে গিয়েছি এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মূলত মেডিকেল কিংবা আমাদের ডেন্টাল কিংবা নার্সিং তিনটা ক্ষেত্রেই আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা অর্থাৎ বায়োলজি, সেই বায়োলজি নিয়ে হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আশা করি যে আমার যারা শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো তারা প্রত্যেকেই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার বন্ধুদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবে যে আমরা কিন্তু ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এবং আজকের ক্লাসটা যথেষ্ট আমরা তথ্য উপাত্তমূলকভাবেই করব, যে কারণে কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আসেনি আমার। আচ্ছা, সো আমরা আমাদের বাকি শিক্ষার্থীরা আসার পূর্বে আমরা হচ্ছে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নেই, যাতে করে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করার ক্ষেত্রে আমরা বেশ ভালোভাবে শুরু করতে পারি। ঠিক আছে, সো তোমরা কেমন আছো আমাদেরকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, সবার সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো এবং যথেষ্ট সুস্থ সাবলীল আছো। এবং তোমাদের কিন্তু তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিংবা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে আগামী 12 তারিখ, প্রত্যেককেই কিন্তু হচ্ছে যথেষ্ট সুস্থ থাকতে হবে, কারণ আমাদের সুস্থ না থাকলে কিন্তু আমরা আমাদের মূল যে কাজ সেটাতে আমরা অংশগ্রহণ করতে পারবো না। ঠিক আছে? সো আমি একটু অপেক্ষা করছি, আমাদের নোটিফিকেশনটা চলে আসলেই আমরা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমাদের ক্লাসটা যদিও হচ্ছে প্রতিদিন 8টা 30 মিনিটে শুরু হয়ে থাকে, তবে আজকে আমরা কিছুটা বিলম্ব করেছি। আশা করি এটা আমাদের খুব একটা বেশি ইফেক্ট ফেলবে না। আচ্ছা, সো আমরা তাহলে মোটামুটি যেহেতু বেশ কিছু শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে, তাহলে আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হতে পারি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড কম, আমি হচ্ছে একটু আস্তে কথা বলছি, একটু পরেই হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে, দৃষ্টি আক্তার, আপনার ক্লাস অনেক দিন পরে পেলাম। হ্যাঁ, অনেক দিন পরে আমরা হচ্ছে তোমাদের সামনে ফ্রি ক্লাসে এসেছি এবং আমরা আশা করি আমাদের এই ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু আমরা উপহার দিতে পারবো, যেগুলো তোমাদের জন্য মেডিকেল বলো, ডেন্টাল ভর্তি পরীক্ষা দুইটা তো একসাথেই হবে এবং একই সাথে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা খুব ভালো কাজে লাগাতে পারবো। ঠিক আছে? এখন সাউন্ডটা ঠিক আছে সম্ভবত, যদি হচ্ছে তোমার ফোনে বা ডিভাইসে কোনো প্রবলেম না থাকে, আশা করি এখন তোমার সাউন্ডটা একদম যথাযথ আছে। ঠিক আছে? ওকে, যারা যারা শেয়ার করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য একটা করে ভার্চুয়াল চকলেট থাকবে, যে চকলেটগুলো অবশ্যই তোমরা গ্রহণ করবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তোমাদের ভাবিও কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে, ভাবিকে সবাই একটা সালাম দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু সব কিছু ঠিক আছে তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো সবার প্রথমে একটু জানিয়ে রাখি আমাদের ঘোষণা যেটা আছে, যে আমরা যারা মেডিকেল ডেন্টাল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছি, তারা যদি হচ্ছে তোমাদের যে মেডিকেল এক্সামটা হবে সেখানে তোমরা যদি একটা নির্দিষ্ট নাম্বার পাও, তাহলেই কিন্তু হচ্ছে তোমাদের সাথে আমাদের যে বিভিন্ন কোর্স আছে সেখানে তোমরা একটা বিশাল পরিমাণে হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং একই সাথে আগামী 14 ডিসেম্বর কিন্তু হচ্ছে আমাদের নার্সিং অনুরূপ ভর্তি পরীক্ষার অনুরূপ তোমাদের জন্য একটা এক্সাম থাকবে আমাদের বিব্রেইনার অ্যাপে, এবং একই সাথে আগামী 11 তারিখেও কিন্তু হচ্ছে তোমাদের জন্য একটা ফ্রি মেডিকেল অনুরূপ এক্সাম থাকবে। তার মানে অনেকগুলো এক্সাম তোমরা আমাদের থেকে পাচ্ছ একদম ফ্রিতেই, সেগুলো দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করার সুযোগ পাচ্ছ। ঠিক আছে? ওকে, ভাবি হচ্ছে আমার ব্যাচেরই। সো ভাবির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। তো যদি পরিচয় করাতে হয় অবশ্যই তোমাদেরকে ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাদের রুটিন অনুযায়ী আমরা হচ্ছে আজকে 8 ডিসেম্বর আমরা 60 মার্কসের আমার সাথে তোমরা জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করবে। ওকে, ঠিক আছে। সো আমরা শুরু করতে যাচ্ছি। সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের কোনটি দেহকোষ নয়। অর্থাৎ আমরা আমাদের একদম বেসিক যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে শুরু করলাম, যে নিচের কোনটি দেহকোষ নয়। ঠিক আছে? আমার এখানে আমি তো মোটামুটি হচ্ছে সাউন্ডটা বেশ ভালো, এখানে তো আমার ইনপুট দেখা যায় যে আমি ঠিক কত ডেসিবেলে কথা বলছি, এখানে মোটামুটি ঠিক আছে। তোমরা একটু বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে? ওকে,
আহ, ঠিক আছে, সবাই আপাতত ভাবিকে সালাম দিতে হবে না, আপাতত হচ্ছে প্রশ্নের উত্তর করে ফেলো। বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্নের উত্তর করা শুরু করিয়ে দিয়েছে। নিচের কোনটি দেহ কোষ নয়? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা তোমাদের আহ, ঠিক আছে, ডিম্বাণু, ডিম্বাণু বেশিরভাগ উত্তরই হচ্ছে ডিম্বাণু। এবং হ্যাঁ, ডিপ্লোমা বিএসসি সবাই হচ্ছে একত্রে ক্লাসটা করবা, কেউ কিন্তু এটা মিস দিবে না। আচ্ছা, আগে একটু তোমরা বলো যে কোন কালারটা একদম পারফেক্টলি সিনক্রোনাইজ হয়, ঠিক আছে? কেননা গত দুইটা ক্লাসেই আমি দেখলাম যে তোমরা হচ্ছে কালারটা নিয়ে বেশ খানিকটাই প্যারা খেয়েছো। সো আমি হচ্ছে কালারটা একটা একটা করে লিখবো, তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা যে কোন কালারটা হচ্ছে সব থেকে বেটার হয়। সো আগে একটু এখানে লিখি যে বিএসসি এবং ডিপ্লোমা উভয়ই হচ্ছে ক্লাসটা করবে এবং উভয়ের জন্যই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিএসসি এবং ডিপ্লোমা এবং যারা মেডিকেল আছে তারা তো অবশ্যই করবে, ঠিক আছে? আমার মনে হয় সাদাটাই বেটার, ঠিক আছে? এটা কোত্থেকে আসলো? ওকে, আচ্ছা, হুম, ঠিক আছে। সো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা আমি খুঁজছি তোমাদের থেকে। ওয়ালাইকুম আসসালাম, হোয়াইট, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো খুব ভালো। ওকে, ডিম্বাণু, তাহলে সবার সঠিক উত্তর যেহেতু ডিম্বাণু। আমরা আজকে যে কাজটা করব, আমাদের যে প্রথম অধ্যায়টা আছে অর্থাৎ কোষ ও এর গঠন, সেটা আমি ব্যাখ্যা করব না, আমাদের যে বিব্রেইনার বায়োলজি বইটা আছে সেই বইটা তোমাদের কিন্তু কি এখানে আমাদের উত্তর করে দিবে, ঠিক আছে? সো আমরা একটু দেখি যে আমাদের বিব্রেইনার বইটা তোমাকে আসলে ঠিক কিভাবে উত্তর করছে। দেখো, বলা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে, তোমাদের কাছে ইতিমধ্যে যাদের বিব্রেইনার বায়োলজি বইটা আছে তারা নিশ্চয়ই মিলিয়ে দেখতে পাচ্ছ যে আমাদের 4 নম্বর প্রশ্নে, সরি, 4 নম্বর যে কোটেশনটা আছে সেখানে বলা আছে যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, অন্যটা হচ্ছে জনন কোষ। এবং জীবদেহ গঠনকারী কোষ হচ্ছে দেহকোষ, যৌন প্রজননের জন্য ব্যবহৃত কোষ জনন কোষ, যেমন শুক্রাণু ও ডিম্বাণু। তার মানে তুমি যদি এই বইটা একদম পারফেক্টলি খুব সুন্দরভাবে সুন্দরভাবে তোমরা যদি হচ্ছে পড়ে রাখো, সেক্ষেত্রে তোমরা কিন্তু হচ্ছে কি করতে পারবে, প্রশ্নগুলোর উত্তর খুব ইজিলি করতে পারবে। এবং তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকো যে ভাই আমাদের যে বিব্রেইনার বায়োলজি বইটা আছে এটা পড়লে কি আমরা অন্যান্য জায়গায় মেডিকেল, ডেন্টাল বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো কিনা, সেটাই আজকে তোমাদের সাথে আমি প্রমাণ আকারে দেখালাম, ঠিক আছে? ওকে, সাদা বা হলুদ, ওকে, ঠিক আছে, মনে থাকবে। ওকে, আচ্ছা, ভাবি বা হচ্ছে ই সম্পর্কে জানতে পুরো ক্লাস থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। এবং হ্যাপ্লয়েড জীবের দেহকোষ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জীবের দেহকোষ ডিপ্লয়েড, মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষের সৃষ্টি হয়। সো এরকম করে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে আমরা হচ্ছে আমাদের বিব্রেইনার বায়োলজি বইতে উল্লেখ করে দিয়েছি। তার মানে যাদের কাছে বইটা আছে তারা কিন্তু খুবই গুরুত্ব সহকারে এটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। দ্বিতীয় প্রশ্নটার উত্তর কে কে আমাকে করবে যে কোষ প্রাচীর কার বিশেষ বৈশিষ্ট্য? কোষ প্রাচীর কার বিশেষ বৈশিষ্ট্য? দ্রুত এটার উত্তর চাই। এবং এই উত্তরটার উপর নির্ভর করবে তুমি ঠিক কতটা কতটা বেসিক সমৃদ্ধভাবে তোমার প্রথম অধ্যায়টা পড়েছো। দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত, দ্রুত। ধন্যবাদ শশী, লক্ষ্য করার জন্য। বলো, কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি তোমাদেরকে কোষ প্রাচীর এর বৈশিষ্ট্য বলতে বলতে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে আমাদের প্রাণীকোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রিওল। প্রাণীকোষের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? প্রাণীকোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে? সো ঠিক সেমভাবে আমাদের যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরও হচ্ছে কারো না কারো একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং ইতিমধ্যে তোমরা কিন্তু হচ্ছে লিখে ফেলেছো যে সেটা সঠিক উত্তর হিসেবে আমরা বলতে পারি আমাদের উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এটা কিন্তু আমি সঠিক উত্তর হিসেবেই নিয়ে নিলাম। এবং সেটা আমরা যদি আমাদের যেই বিব্রেইনার বায়োলজি বই আছে সেই অনুযায়ী মিলিয়ে দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। তার মানে তুমি যখন বিব্রেইনার বায়োলজি বই থেকে পড়ছো তখন শুধুমাত্র কি তুমি একটা প্রশ্ন সলভ করছো? না, তুমি কিন্তু এটার সাথে অনেকগুলো প্রশ্ন সলভ করছো। এই যে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীর, এটার প্রধান উপাদান সেলুলোজ। আশা করি এই জিনিসটা তোমাকে অনেক বেশি সহায়তা করবে যখন তুমি একসাথে অনেকগুলো প্রিপারেশন নিতে যাচ্ছ, মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, সো আমরা অনেকের উত্তর পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু খুবই কম মেনশন করছো তোমাদের বন্ধুদেরকে। শোনো, আমরা যখন অ্যাডমিশন লাইফে থাকি তখন আমরা পৃথিবীর সব থেকে ভালো এবং সব থেকে বিশুদ্ধ চিত্তের মানুষ হয়ে যাই। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের অ্যাডমিশন টাইমটা হচ্ছে এমন একটা ক্রুশাল মোমেন্ট যে এই মুহূর্তে একটা সামান্য ভুলও আমাদের লাইফের যে কোনো কিছুর সমীকরণ মিলাতে সমস্যার সৃষ্টি করতে পারে। সো এই কারণে এই সময় তোমাকে অনেক বেশি উদার হতে হবে। তোমার যত ফ্রেন্ড আছে, তুমি ভালো জিনিস পাও, খারাপ জিনিস পাও, খারাপ জিনিস তো আর অ্যাডমিশন সময় তুমি কি পাবা? খারাপ জিনিস হয়তো বা তুমি হচ্ছে কোনো মানে শর্টকাট ওয়ে পেতে পারো, বাট সেই শর্টকাট ওয়েতে কিন্তু কখনোই আমাদের পক্ষে
মানে কি বলা যেতে পারে যে সাকসেস হওয়া সম্ভব না। সো সেই সাকসেস যেহেতু শর্টকাট ওয়েতে সম্ভব না, তাহলে তোমার কি করতে হবে, তোমার বন্ধুকে এই ক্লাসটায় মেনশন করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু ইতিমধ্যে আমি মনে করি সবাই করে ফেলেছে। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা করে উত্তর করে ফেলো যে জীবনের ভৌত ভিত্তি কোনটি। এই প্রশ্নটার উত্তর করতে করতে আমি কিছু ভৌত ভিত্তি বা আণবিক ভিত্তি এগুলো লিখবো। যেমন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভৌত ভিত্তি হচ্ছে আমাদের কিসের, আমাদের হচ্ছে ভৌত ভিত্তি আমাদের বংশগতির ভৌত ভিত্তি। এটা কিন্তু আমাদের খুবই কমন একটা প্রশ্ন। সো বংশগতির ভৌত ভিত্তি, আমি জানি তোমরাও এটা জানো যে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে আমাদের ক্রোমোজোম। বংশগতির ভৌত ভিত্তিকে, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। একই সাথে আমাদের বংশগতির আণবিক ভিত্তি, এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। এটা কি, এটা হচ্ছে আমাদের ডিএনএ। সো তুমি এখানে আমাদের বংশগতির আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি যেটাই বলো না কেন, দুইটাই কিন্তু আমাদের হচ্ছে সঠিক উপায়ে আমরা হচ্ছে সেটাকে নির্ণয় করতে পারবো, কারণ রাসায়নিক বলতে আণবিক বোঝানো হয়। সো এটা সম্পর্কে আমরা আমাদের ক্লাসে অনেকবার আলোচনা করেছি, নতুন করে আলোচনা করলাম না। তবে এখন আমি তোমাদের থেকে এই উত্তরটা জানতে চাচ্ছি যে জীবনের ভৌত ভিত্তি কোনটি। ঠিক আছে, জীবনের ভৌত ভিত্তি কোনটি? ওকে, দেখি আমরা হচ্ছে কে কে এটা সঠিক উত্তর করে দিচ্ছে। আচ্ছা, সঠিক উত্তর বি বলছে অনেকেই, প্রোটোপ্লাজম। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কিন্তু আর কোনো দ্বিধা নেই। এবং গত বছর আমাদের নার্সিংয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে আমাদের দেহের বা হচ্ছে আমাদের যাবতীয় যত প্রকার কার্যকলাপ আছে সেটার মূল নিয়ন্ত্রককে, সেটা ছিল সাইটোপ্লাজম, এবং এটাও কিন্তু আমাদের বি ব্রেনের বায়োলজি বইতে উল্লেখ ছিল। সো আমরা এটা কিন্তু উল্লেখিত আমাদের মানে প্রত্যেকটা অংশই কিন্তু হচ্ছে তোমাদের জন্য আমরা তৈরি করে রাখছি, যাতে করে হচ্ছে তোমরা মানে একটা বই পড়ি সবগুলো জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে পারো। আচ্ছা, এরপর দেখো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ফ্যাক্টরি। এই প্রশ্নটা কিন্তু একটু যথাসম্ভব চেষ্টা করবে মানে মাথা ঠান্ডা রেখে উত্তর করার। ঠিক আছে, এই প্রশ্নটা কি একটু যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রোটোপ্লাজম, বেশিরভাগ শিক্ষার্থী আমরা কিন্তু উত্তর করে ফেলেছি। প্রোটোপ্লাজম, ভেরি গুড, আগের প্রশ্নের উত্তর আমরা করে ফেলেছি। ওকে, দেখা যাক। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আমার শিক্ষার্থীদের ভাবি সঠিক উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, এবারে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন গলগি বডি। ওকে, এটা এটা দেখা যাক। এটার মধ্যে কিন্তু একটা বড়সড় আমরা হচ্ছে ক্লাস দেখতে পাবো, বড়সড় একটা ক্লাস দেখতে পারবো। এবং এ কারণেই কিন্তু হচ্ছে তোমাদেরকে এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে দেয়া। দেখা যাক এটা হচ্ছে কে কে সঠিক উত্তর বের করতে পারে। আমি এটার জন্য একটু অপেক্ষা করব, যেহেতু আমাদের ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে আমাদের মূল কথার মধ্যে কিছুটা আগে পরে হয়। সো আমরা হচ্ছে এখান থেকে একটু অপেক্ষা করছি তোমাদের সবার সঠিক উত্তর দেখার জন্য। খুব ভালো। আহা, এটা কেন আসতেছে? ডি ডি ডি। আচ্ছা, অনেকে আবার হচ্ছে রাইবোজোমও বলে দিয়েছে। আচ্ছা, এই যে একজনকে পাওয়া গেল, ঋতুকে পাওয়া গেল যে হচ্ছে প্লাস্টিড বলেছে। একদম সঠিক। একটু খেয়াল করে দেখো, আমরা যখন বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, হ্যাঁ, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যখন বলি তখন আমরা এটার সঠিক উত্তর হিসাবে দাগাতে পারি কোনটাকে বলো তো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে আমরা তখন দাগাতে পারি আমাদের ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে আমরা তখন দাগাতে পারি আমাদের গলগি বডিকে। কিন্তু আমরা যখন বলবো যে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ফ্যাক্টরি, তখন আমাদেরকে সঠিক উত্তর হিসেবে কোনটাকে দাগাতে হবে? তখন আমাদের সঠিক উত্তর হিসেবে দাগাতে হবে প্লাস্টিডকে। এবং আমার কথার সত্যতা তুমি কোথায় পাবে? তোমার যে মূল বই আছে সেই মূল বই খুললেই তুমি এটার সঠিক উত্তর পেয়ে যাবে। এবং এই কার্বোহাইড্রেট মূলত এখানে কি বোঝাচ্ছে? শর্করা। এবং তুমি দেখবে যে তোমার প্লাস্টিডের মধ্যে খুব এক্স্যাক্ট করে লেখা আছে যে শর্করা জাতীয় খাদ্যের ফ্যাক্টরি বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা হচ্ছে আমাদের প্লাস্টিড। এটার মানে কি বোঝাচ্ছে বলো তো? এটার মানে বোঝাচ্ছে যে আমাদের গলগি বডি হচ্ছে তোমার, হয় না যে
আমাদের বিষয় কি হয় যে ধরো এক জায়গায় খাদ্য প্রস্তুত হয়, এক জায়গায় সেটাকে হচ্ছে স্টোর করা হয়, আরেক জায়গায় হচ্ছে খাদ্যটাকে ডিস্ট্রিবিউট করা হয়। সো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমাদের তৈরি করে প্লাস্টিড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট ব্যবহার করে। পরবর্তীতে সেই খাদ্যটা ফ্যাক্টরির মধ্যে মজুদ থাকে হচ্ছে আমাদের কোথায়, মজুদ থাকে হচ্ছে গলগি বডিতে। এবং এ কারণেই দেখবা যে এটাকে আমরা বলি কোষের প্যাকেজিং কেন্দ্র বা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, ঠিক আছে। কিন্তু আমরা যখন হচ্ছে এইটার ক্ষেত্রে বলছি, আচ্ছা একটু অপেক্ষা করো, আমরা এখানে একটু সরে গেছে। আচ্ছা ভাই এই মেসেজটা বারবার উঠা এই করতেছে। আচ্ছা ঠিক আছে, সো এটার উত্তরটা কি হচ্ছে, এই উত্তরটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন এটার উত্তর প্লাস্টিড, বুঝতে পেরেছো। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ফ্যাক্টরি হচ্ছে আমাদের প্লাস্টিড, কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলগি বডি। সো এই ধরনের কনফিউজিং প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতেই পারে এবং সেটা খুবই স্বাভাবিক। সো এই কারণে তোমাকে কি প্রস্তুত থাকতে হবে, ওকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে জীবনের ভৌত ভিত্তি কোনটি, এই যে আমাদের সেই প্রোটোপ্লাজম দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সঠিক উত্তর হিসেবে দাগাঙ্কিত আছে। এটাও কিন্তু হচ্ছে বিব্রেনের বায়োলজি বই থেকে। এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ফ্যাক্টরি এটা সম্পর্কিত আমাদের কিন্তু এখানে সরি এটা আগের পেজে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া গলগি বডি, এই যে এখানে কিন্তু লেখা আছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো, ঠিক আছে। এবং এই যে দেখো আমাদের কোথায় ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড যেটাই বলো না কেন, যে কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ঠিক আছে। সো শক্তি রূপান্তর অঙ্গাণু, সো এই সবগুলো তথ্য কিন্তু হচ্ছে আমাদের এখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে, যেটা তোমাকে যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি সহায়তা করবে, ঠিক আছে। সাউন্ড তো আসলে বাড়ানো সম্ভব না, তুমি হচ্ছে তোমার ইসের থেকে একটু বাড়িয়ে নাও, এটা এখানে আমি দেখতে পাচ্ছি যে এটাই সর্বোচ্চ আর কি, ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে বাকি জিনিসগুলোও আছে, যেমন ডিএনএ আমাদের বংশগতির রাসায়নিক বা আণবিক ভিত্তি, মাস্টার মলিকিউল, পরিবৃত্তির ভিত্তি, সব কিছু এখানে উল্লেখ আছে। আচ্ছা এরপরে দেখো প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেই প্রশ্নটা হচ্ছে আমাদের সাধারণত পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। তাহলে এটার উত্তরটা আশা করি আমরা সবাই পারবো। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সঞ্চয়কারী প্লাস্টিডের এক একটা করে নাম আছে। মূলত আমরা জানি যে আমাদের প্লাস্টিড তিনটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে সবুজ বর্ণের, তারপরে আমরা জানি আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট যেটা মূলত হচ্ছে আমাদের সবুজ বর্ণের, সরি কি বলে এটাকে, রঙিন, অর্থাৎ এটা আমাদের পরাগায়নে সাহায্য করে, এটা আমাদের সালোক সংশ্লেষণে সাহায্য করে। এছাড়া আমাদের মাটির নিচে আরেক ধরনের প্লাস্টিক থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে লিওকোপ্লাস্ট। এবং এইটা মাটির নিচে থাকার কারণে এটা কিন্তু হচ্ছে নামের মধ্যেই দেখো লিওকো, লিওকো মানে কি বর্ণহীন বা হচ্ছে সাদা, বর্ণহীন বা কি সাদা। সো এই বর্ণহীন লিউকোপ্লাস্টটা আমাদের বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন যেমন হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে আমাদের শর্করা এবং অবশ্যই আমাদের চর্বি জাতীয়। সো এর মধ্যে আমরা মনে রাখবো যে অ্যামাইলো প্লাস্ট, এখানে অ্যামাইল মানেই হচ্ছে আমাদের শর্করা বোঝাচ্ছে, ঠিক আছে, শর্করা বা স্টার্চ বোঝাচ্ছে। আবার আমাদের অ্যামাইলোপ্লাস্টও গেল, এছাড়া আমাদের হচ্ছে ইলাওপ্লাস্ট, ঠিক আছে। ইলাওপ্লাস্টের মধ্যে আমরা কি পাই, ইলাওপ্লাস্টের মধ্যে আমরা পাই হচ্ছে লিপিড, ঠিক আছে। ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্টের মধ্যে আমরা পাই হচ্ছে কি লিপিড। সো ইলায়োপ্লাস্ট কি করবে, ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে, ইলায়োপ্লাস্ট কি চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করবে। আর অ্যামাইলোপ্লাস্ট কি, এটা হচ্ছে আমাদের স্টার্চ বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে। সো নামের মধ্যেই কিন্তু সব কিছু নিহিত। তুমি যদি জীববিজ্ঞান একটু ভালো করে যথেষ্ট সময় দিয়ে এবং শব্দগুলো জেনে উত্তর করো, তোমার জন্য জীববিজ্ঞান অনেক বেশি সহজ, ঠিক আছে। আচ্ছা সো আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী অ্যালিউরোপ্লাস্ট। এবং এই নামের মধ্যেও কিন্তু যথার্থতা আছে, অ্যালিউরো মানে হচ্ছে প্রোটিন গ্রেইন বা হচ্ছে প্রোটিন দানা। সো সেই প্রোটিন দানা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা এই স্লাইডগুলো কোথায় পাবে তোমরা, হচ্ছে তোমাদের যে বিব্রেইনার অ্যাপ আছে, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের বিব্রেইনার অ্যাপ ইনস্টল করা আছে। সেই বিব্রেইনার অ্যাপ ইনস্টল করে তোমাদের যে ফিচার্স কোর্স আছে, সেই ফিচার্স কোর্সের মধ্যে গিয়ে তোমরা কি করবা, তোমরা হচ্ছে মেডিকেল মানে 3 নাম্বার যে অপশনটা আছে ফিচার্স কোর্সের মধ্যে, সেটার মধ্যে গেলেই তোমরা হচ্ছে এই স্লাইডগুলো পেয়ে যাবা। আচ্ছা সো এখানে দেখো প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি, এটার উত্তর হিসেবে আমরা এখানে রেফারেন্স এটা ব্যবহার করেছি। এবং এখানে কিন্তু বেশ কিছু আমাদের উদাহরণও দেওয়া আছে। এবং এটা কোথায়, এটা হচ্ছে আমাদের বিব্রেইনার বায়োলজি বই থেকে উদ্ধৃত। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো, কোষগহ্বর বেষ্টনকারী পর্দার নাম কি। আমরা আমাদের যে মূল বই আছে, আমাদের যে মূল বই আছে সেই মূল বইয়ের মধ্যে
আমাদের মূল বই বলতে হাসান স্যারের বই। সো হাসান স্যারের বইয়ের মধ্যে দেখবা যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু শেষ হয়ে গেলে, আমাদের যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে সেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর তথ্যগুলো শেষ হয়ে গেলে একটা বক্স আছে, হ্যাঁ, একটা কি আছে, একটা বক্স আছে, এবং সেই বক্সের মধ্যে দেখবা যে সবগুলো আমাদের অঙ্গ এবং অঙ্গের যে আবরণ, সেটা দ্বিস্তরীয় আবরণ নাকি ত্রিস্তরীয় আবরণ নাকি একস্তরীয় আবরণ, এরকম করে প্রত্যেকটা জিনিসের কি বিবরণ দেওয়া আছে। সো সেটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, সো কোষ গহ্বর বেষ্টনকারী পর্দার নাম কি, সেটার সঠিক উত্তর দাও। তোমাদের একটু সহজ করার জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের কোষ গহ্বর সম্পূর্ণ কোষটার প্রেশারটাকে নিয়ে রাখে, সম্পূর্ণ কোষটার প্রেশার, অর্থাৎ হয় না যে আমাদের সম্পূর্ণ দেহের প্রেশারটা কোথায় আছে, আমাদের পেটের উপরে প্রেশারটা পড়ে আছে। সো এই পেটের উপর নির্ভর করেই কিন্তু হচ্ছে আমরা কি আমাদের দেহটাকে ঠিকভাবে চলাচল করছি। ঠিক সেমভাবে কোষ গহ্বরের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যায় যে কোষ গহ্বর আমাদের হচ্ছে কি প্রাণী কোষের উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে আমরা লক্ষ্য করি, কারণ প্রাণী কোষে দেখা যায় যে আমাদের কোষ গহ্বর খুবই সামান্য পরিমাণে অল্প স্বল্প অবস্থায় থাকেই না বললেই চলে। সো এই কোষ গহ্বরটা আমাদের সম্পূর্ণ কোষটার কি প্রেশারটাকে বহন করে। সো এইটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কেন? কারণ এই যে টনোপ্লাস্ট বলছে না, এখানে এই টোন মানেই হচ্ছে প্রেশার, ঠিক আছে? এই টোন মানেই কি প্রেশার, এবং এখান থেকেই হচ্ছে মূলত আমাদের এই কোষের কোষ গহ্বর বেষ্টনকারী পর্দার নাম হয়েছে টনোপ্লাস্ট। সো এটা যেহেতু মোটামুটি সবাই মুখস্থ, সেই কারণে আমরা এটা নিয়ে বেশি সময় নষ্ট করলাম না। আচ্ছা, এরপরের প্রশ্নের উত্তর করো, জিন কার্যের একক কোনটি? জিন কার্যের একক কোনটি? এবং এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের শেষ দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? জিন কার্যের একক কোনটি, এটার উত্তর আমাদেরকে দিতে হবে যে জিন কার্যের একক কোনটি। আমাদের কোডন বা হচ্ছে জিন, প্রোটিন, জীবনের ভাষা ইত্যাদি ইত্যাদি সম্পর্কিত যে তথ্য আমাদের যে অংশে আছে সেখানেই তোমরা দেখবা যে আমাদের কি বলে মিউটেশনের একক আছে, রিকম্বিনেশনের একক আছে, ঠিক সেমভাবে আমাদের জিন কার্যেরও একক আমরা হচ্ছে সেখানে পাই। সো এটার উত্তরটা আমি একটু দেখতে চাই তোমাদের থেকে। আচ্ছা, আমাদের ঋতু বলে দিয়েছে সিস্টর্ন, ভেরি গুড। বাকিদের থেকে উত্তরটা পেতে চাই। হ্যাঁ, ভুল করলে কিন্তু চলবে না। সিস্টন, রিয়া রিজভি উত্তর করেছে সিস্টন। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে এটা কিন্তু ডিএনএ না, ঠিক আছে? এটার উত্তর অনেকে, প্রচুর স্টুডেন্টকে আমি দেখেছি যে এটার উত্তরটা কেন যেন ডিএনএ বলে। বাট তোমার মনে রাখতে হবে যে জিন কার্যের একক, অর্থাৎ আমার জিনটা ঠিক কোন সিস্টেমে, তুমি এভাবে মনে রাখবা যে আমার জিনটা ঠিক কোন সিস্টেমে কাজ করবে, সেটাই হচ্ছে তার একক। তাহলে এই যে সিস্টন আছে না, সিস্টনের মধ্যে কি পাচ্ছ? সিস্টেম, ঠিক আছে? সিস্টন থেকে তুমি মনে রাখবা সিস্টেম। তাহলে জিন যেই সিস্টেমে কার্য করবে বা কাজ করবে সেটাই হচ্ছে তার একক। তাহলে কোন সিস্টেমে করছে? সিস্টন। ওকে, তাহলে জিন কার্যের একক কোনটি? সিস্ট্রন, ঠিক আছে? ভেরি গুড। এই যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হচ্ছে তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো, বাট যারা হচ্ছে সি উত্তর করেছো তারা আজকের মতো এটা ভুলে যাও যে হ্যাঁ এটার উত্তরটা কখনো ডিএনএ ছিল। এটার উত্তরটা কি? সিস্ট্রন। ঠিক সেমভাবে আমাদের যখন মিউটেশন বা পরিবৃত্তির একক বলবো মিউটন, আবার যখন বলবো রিকম্বিনেশনের একক তখন বলবো কি? আমাদের এই রেকন। ওকে, ঠিক আছে। এরপরে আসো, এই যে আমাদের রেকন জিন রিকম্বিনেশনের একক, তারপরে হচ্ছে আমাদের মিউটন জিন মিউটেশনের একক, রেপ্লিকন রেপ্লিকেশনের একক, এবং সিস্টন কি? জিন কার্যের একক এবং ডিএনএ এর কার্যকরী একক। তার মানে যাহাই আমার ডিএনএ তাহাই কি? তাহাই হচ্ছে আমার জিন হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং আমরা জানি যে আমাদের যে ডিএনএ থাকে সেই ডিএনএরই কি? ডিএনএরই হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট অংশকেই আমরা কি বলছি? ডিএনএর একটা নির্দিষ্ট অংশকেই মূলত আমরা আমাদের জিন হিসাবে প্রকাশ করি, এবং এ সম্পর্কে আমরা অনেক আলোচনা ইতিমধ্যে করে এসেছি, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নের উত্তর আমি হচ্ছে তোমাদের থেকে পেতে চাচ্ছি যে বংশগতির মূল একক কি? আমার মনে হয় না এই প্রশ্নটা আসলে কেউ ভুল করবে, তবু আমার মনে হয় যে অনেকে আসলে একটু ঘাবড়ে যেতে পারে প্রশ্নটা দেখে, যে কারণে হচ্ছে এই প্রশ্নটা তোমাদেরকে দেয়া। দেখা যাক এটার উত্তর কে কি করতে পারে। বংশগতির মূল একক কি? এবং এরই সাথে জানিয়ে রাখতে চাই যে তোমাদের কিন্তু আগামীকালও আমাদের পলাশ ভাইয়ের ক্লাস আছে, সেখানে অবশ্যই উপস্থিত থাকবে। এবং আগামী 11 তারিখে এখানে উল্লেখ আছে যে 11 তারিখে কিন্তু মেডিকেল অনুরূপ এক্সাম তোমাদের জন্য অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে একজন সম্ভবত তোমাদের ভাবিকে পেয়ে গিয়েছে, কংগ্রেচুলেশনস। ঠিক আছে। সো সঠিক উত্তর কি? বংশগতির মূল একক। এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, কারণ হচ্ছে ইতিমধ্যেই সবাই
সঠিক উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বংশগতির মূল একক কিংবা হচ্ছে বংশগতি সম্পর্কিত যাবতীয় যত আলোচনা আছে সেটাকে আমরা কিন্তু আমাদের জিনের উপর থেকেই পার করে দিই। কেন? কারণ হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক বা বংশগতির মূল এককই হচ্ছে আমাদের জিন। ওকে, এছাড়া আমরা ডিএনএর যতগুলো তথ্য আছে, যেমন এটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান, বংশগতির আণবিক ভিত্তি, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, পরিবৃত্তির ভিত্তি, জীবকোষের জৈবিক সংকেত প্রেরক, অর্থাৎ আমার ইন টোটাল ডিএনএ সম্পর্কিত আমাদের বইয়ের মধ্যে মানে মলিকিউল ব্যতীত বা হচ্ছে আমাদের অন্যান্য তথ্য ব্যতীত যা কিছু ছিল সব এটার মধ্যে তোমার কি উল্লেখ রয়েছে। ঠিক আছে, ওকে ডান। এরপরে আসো, নিচের কোনটি স্টার্ট কোডন? নিচের কোনটি কি স্টার্ট কোডন? একটা বিষয় এরকম করে বুঝো যে নতুন বাংলাদেশের সৃষ্টি মানে নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ বলতে যেই সময়কাল থেকে বুঝি সেই মানে হয় না যে আমাদের নতুন বাংলাদেশের শুরু হয়েছে, আমরা একটা কথা বলে থাকি যে নতুন বাংলাদেশে শুরু হয়েছে ঠিক এত এত থেকে, হ্যাঁ 5 থেকে। সো ওই জিনিসটাই হচ্ছে আমার স্টার্ট কোডন। ঠিক আছে, সো একটু দেখো যে কোনটি স্টার্ট কোডন, বলো কোনটি স্টার্ট কোডন? এর থেকে সহজ আর কিছু আর কোনো আমার হচ্ছে কি অপশন দেওয়া সম্ভব না। বলো যে কোনটি স্টার্ট কোডন? আমরা যখন বলি নতুন বাংলাদেশে শুরু হয়েছে 5 থেকে, ওই মুহূর্তটাই আমরা হচ্ছে অনুভব করে নিব যে ওইটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন। ঠিক আছে, এই যে ইতিমধ্যে কিন্তু অনেকে বুঝে ফেলেছে এবং উত্তর করে দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ, এ ইউজি বা হচ্ছে আমাদের স্টার্ট কোডন হিসেবে আমরা এ ইউজিকে চিনি, এবং বাকি যে 3জন আছে তারা কিন্তু আমাদের হচ্ছে ফেলনা না, তারা কিন্তু কি, তারা কিন্তু হচ্ছে স্টপ কোডন। সো ওনাকে আমরা কিন্তু হচ্ছে কি করতে পারবো না, আমরা নেগলেক্ট করতে পারবো না। তাহলে এই 3জন হচ্ছে স্টপ কোডন, আর বাকি যে অংশ আছে অর্থাৎ বাকি যে আমাদের এ ইউজি আছে যেটাকে আমরা আগস্ট হিসেবে আমাদের ক্যালেন্ডারে চিনে থাকি, উনি হচ্ছে আমাদের স্টার্ট কোডন। ঠিক আছে, ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্নটা উত্তর করে ফেলো, জননাঙ্গ গঠন কোন প্রক্রিয়ায় ঘটে? আজকে আমার সাথে যারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার ক্লাস করেছো তারা অনেক সহজেই উত্তরটা করে ফেলতে পারবা। ঠিক আছে, এবং আমি জানি যে এটা আসলে তোমাদের জন্য অনেক বেশি সহজ। তোমরা উত্তর করতে করতে আমি হচ্ছে এখানে একটা তথ্য লিখব, এবং এটা সঠিক উত্তর করার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট কুলু দিতে পারি, সেটা হচ্ছে আমাদের জননাঙ্গ আমাদের দেহকোষ। ঠিক আছে, জননাঙ্গ হচ্ছে আমাদের দেহকোষ। একটু আগে আমরা যে দেহকোষ জননকোষ পড়ছিলাম সেই জননকোষ থেকেই আমরা এটা উত্তর করতে পারবো। ঠিক আছে, জননকোষ সৃষ্টি এবং হচ্ছে জননকোষ বৃদ্ধি। দেখা যাক কে কি উত্তর করেছে। বেশিরভাগই হচ্ছে মিউসিস বলে ফেলেছে, এবং এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এবং যারা আমার ক্লাসটা ইতিমধ্যে করে এসেছো তারা অবশ্যই বুঝে গিয়েছো যে এটার উত্তরটা আসলে ঠিক কী হবে। একটা কথা মাথায় রাখবা যে অলওয়েজ আমাদের মিউসিস হবে জননকোষ সৃষ্টির জন্য, অলওয়েজ আমাদের এই মিউসিস ঘটবে শুধুমাত্র জননকোষ সৃষ্টির জন্য। আমাদের মিউসিস কোথায় ঘটে? আমাদের মিউসিস ঘটে কোথায়? জনন মাতৃকোষে। অর্থাৎ জনন মাতৃকোষে মিউসিস বিভাজন ঘটার কারণেই আমরা শুক্রাণু এবং ডিম্বাণু পাই। ঠিক আছে, জনন মাতৃকোষ। ঠিক আছে, তাহলে জনন মাতৃকোষে আমাদের মিউসিস বিভাজনের কারণেই মূলত আমরা কি পাই? আমরা হচ্ছে আমাদের এই জননকোষ বা হচ্ছে আমাদের শুক্রাণু ডিম্বাণু পাই। এখন এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি তোমাকে একটা ক্লু দিয়েছি যে আমাদের এই জননাঙ্গ হচ্ছে মূলত একটা দেহকোষ। জননাঙ্গ মূলত কি একটা দেহকোষ। তোমার দেহের মধ্যেই তোমার জননাঙ্গ বা হচ্ছে লিঙ্গ আছে, তার মানে কি এটা তোমার দেহেরই অংশ। এবং আমরা জানি যে আমাদের মাইটোসিস প্রক্রিয়া সবসময় কোথায় হয়? আমাদের মাইটোসিস প্রক্রিয়া সবসময় আমাদের দেহকোষে হয়। তাহলে এই কারণেই আমরা বলতে পারি যে আমাদের জননাঙ্গ সৃষ্টি, এই জননাঙ্গ সৃষ্টির বা জননাঙ্গের গঠন এটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। এবং এইটা কি প্রক্রিয়া? জননকোষ সৃষ্টি, এটাও হচ্ছে কি আমাদের মিওসিস প্রক্রিয়া। এই যে জননকোষের সৃষ্টি কি মিওসিস প্রক্রিয়া, কিন্তু আমাদের যে জননকোষের বৃদ্ধি এইটা আবার মাইটোসিস প্রক্রিয়া। তার মানে এটা একটা সার্কেলের মতো কাজ করে, যে তোমার যখন দেহকোষ সৃষ্টি হবে সেই দেহকোষটা হচ্ছে মূলত আমাদের মাইটোসিস, কিন্তু আমার যে জননকোষ সৃষ্টি সেটা হচ্ছে আবার মিওসিস। আবার যে জননকোষের বৃদ্ধি শুক্রাণুর বৃদ্ধি সেটা কিন্তু আবার হচ্ছে আমাদের মাইটোসিস। সো এই যে সাইকেলে কাজ করছে এই বিষয়টাই হচ্ছে কি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এই কোষ বিভাজন অধ্যায়ের জন্য। তাহলে আশা করি এখন থেকে এই জিনিসটা তোমরা আর কেউ ভুল করবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর করতে পারবে যে দেহকোষেই তো সবসময় আমার মাইটোসিস বিভাজন ঘটে। সো আমার জননকোষ কি? এটা তো আমাদের তোমার হচ্ছে নামই তো জননকোষ, জননকোষের মধ্যে তো আর আমার মাইটোসিস বিভাজন ঘটবে না। জননকোষে যেহেতু মিওসিস বিভাজন ঘটছে, তার মানে আমার জননাঙ্গ সৃষ্টি
এটা মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। আচ্ছা, পরেরটা দেখো যে কোন প্রক্রিয়ায় ক্রোমোজোম মোটা এবং খাটো হয়। দ্রুত বলো, কোন প্রক্রিয়ায় ক্রোমোজোম মোটা এবং খাটো হয়? ঠিক আছে, আমরা প্রক্রিয়া অনেক সময় চিনতে পারি না। ঠিক আছে, আমরা অনেক সময় কি প্রক্রিয়া চিনতে পারি না। সো প্রক্রিয়াটা আমাদের চেনা খুবই গুরুত্বপূর্ণ। সো কোন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম খাটো এবং মোটা হয়? দ্রুত বলো, দ্রুত দ্রুত বলে ফেলো যে কোন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। এই যে দেখছো, আমি হচ্ছে ঋতু, তুমি এতক্ষণ ধরে এত সুন্দর করে উত্তর করছিলা, এখন এটা কেন ভুল করলা? হুম হুম, না না না, এটা তো আশা করি নাই। অনেক সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন তুমি সহজ করে উত্তর করেছো, বাট এটা ভুল করে ফেলেছো। দেখো, এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে পরীক্ষার হলে তুমি মেটাফেজ দেখেছো, মোটা দেখেছো, এটার মানে এইটা না। দেখো, আমরা যখন কোনো কিছুর উপরে মানে ট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তখনই এই ঝামেলাটা হয়। এরকম বলে মেটা মেটা মোটা খাটো। ঠিক আছে, অনেক সময় এই যে এই ধরনের আমরা হচ্ছে কি বলে ওই যে ট্রিক্স অ্যাপ্লাই করি, এটা করা যাবে না। আমার এখানে কি বলেছে, কোন প্রক্রিয়ায়, ঠিক আছে, কোন প্রক্রিয়ায়, কোন ধাপে বা কোন পর্যায়ে বলে নাই, বলছে কি কোন প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। তোমার বইয়ের মধ্যে তুমি স্পষ্ট দেখতে পাবা যে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। এবং এই যে খাটো এবং মোটা হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কনডেনসেশন। কেন? কনডেনসেশন মানে কি? ঘনীভূতকরণ, মানে আমার ঘনীভূত করার কারণে ক্রোমোজোমটাকে মোটা এবং খাটো দেখা যাচ্ছে। মূলত কনডেনসেশনই ঘটে সুপার কয়েলিং প্রক্রিয়ায়। এইটাই তোমার প্রশ্ন। ঠিক আছে, কনডেনসেশনই যা, মানে কনডেনসেশন মানেই হচ্ছে ক্রোমোজোমের মোটা এবং খাটো হওয়া। তাহলে এটা কোন প্রক্রিয়ায় ঘটে? সুপার কয়েলিং। ঠিক আছে, এটা যেন ভুল না যায়। এটা মনে হয় সবাই ভুল করছো, না অনেকেই সঠিক উত্তর দিয়েছো, বাট ভুল করা যাবে না। আমাদের প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে সুপার কয়েলিং। ঠিক আছে, এবং এইটার ফলে হয় কি? কনডেনসেশন ঘটে। কনডেনসেশন ঘটে আর সুপার কয়েলিং হচ্ছে প্রক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার? কনডেনসেশন, এবং এইটা ঘটে কোন পর্যায়ে? তুমি যদি পর্যায়ে জিজ্ঞেস করো, সেটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে, তাহলে পর্যায়টার নাম কি? পর্যায়টার নাম হচ্ছে আমাদের মেটাফেজ। ঠিক আছে, এবং আমি এখন পর্যন্ত যে তিনটে এমসিকিউ আলাদা করে তৈরি করেছি তোমাদের জন্য, যেগুলো হচ্ছে ঝামেলায় ফেলার জন্য, তিনটাতেই তোমরা আনফর্চুনেটলি আটকে গিয়েছো, বাট আশা করি তোমরা পরীক্ষার হলে এটা আটকাবে না। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো। সিনাপসিস হয় নিচের কোনটিতে? সিনাপসিস, ঠিক আছে, সিনাপসিস হয় নিচের কোনটিতে? এই জিনিসটা কেন আনছি? এই জিনিসটা আনছি তোমাদেরকে সতর্ক করার জন্য। সেটা হচ্ছে মনে রাখবা, প্রক্রিয়া, মানে প্রক্রিয়ার মানেই হচ্ছে সেটা শেষে সিস থাকবে, সেটা শেষে কি থাকবে? সিস থাকবে। এবং এই কারণেই প্রক্রিয়া মানে কি, সেটার সাথে শেষে সিস, অসমোসিস, এরকম বিভিন্ন জিনিসপত্র থাকবে। ঠিক আছে, সো প্রক্রিয়া হলে সেটা সিস। সো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিনাপসিস, শেষে কি আছে? সিন্যাপসিস। সো শেষে যেহেতু সিস আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া। এটা হচ্ছে প্রক্রিয়া। তাহলে সিনাপসিসের ফলে হয় কি? সিনাপসিসের ফলে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। এইটা যেন আমাদের সারা জীবন মনে থাকে। এখন তোমাদেরকে জিজ্ঞেস করব যে এটা কোথায় হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, প্রোফেজ এক পর্যায়ে ঘটে, কিন্তু কোথায় হয়? জাইগোটিন। এই যে, খুব ভালো। এখন দেখো, এটা যে জাইগোটিন, এটা তোমাকে এত কষ্ট করে মনে রাখতে হবে না। কেন বলো তো? কারণ জাইগোস মানেই হচ্ছে সঙ্গবদ্ধ হওয়া বা জোর বাঁধা। ঠিক আছে, জাইগোস মানেই কি? ইয়গ বা হচ্ছে জোর বাঁধা। সো জাইগোটিন দ্বারা বোঝানো হচ্ছে যে দুইটা ক্রোমোজোম একত্রিত হচ্ছে। বাইভ্যালেন্ট মানে কি? বাই মানে দুই, মানে কি? যে দুইটা ক্রোমোজোম একত্রিত হচ্ছে। সো ঠিক এই তথ্যগুলো যখন তুমি জানবা, তোমার জন্য এই ধরনের উত্তর করা 1-2 এর ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে আসো। জেনেটিক্যালি কোষের মৃত্যুকে আমরা ঠিক কি বলতে পারি? আমাদের দেহে টোটাল দুই ধরনের কোষ, মানে কোষের মৃত্যু আছে। একটা হচ্ছে প্রোগ্রামড ডেড সেল, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এটার কাছাকাছি একটা প্রশ্ন এসেছিল, সেখান থেকে এটা তৈরি করা। একটা হচ্ছে প্রোগ্রামড ডেড সেল, আর একটা হচ্ছে বিষক্রিয়ার কারণে হয়। ঠিক আছে, বিষক্রিয়ার কারণে বা অন্য কোনো কারণে। ঠিক আছে, সো দুইটার দুইটা নাম আছে, বিষক্রিয়া, হ্যাঁ, বা পুষ্টির অভাব, এগুলার কারণে। এখন তোমার কাছে, আমার কাছে প্রশ্ন হতেই পারে যে আমাদের প্রোগ্রামড ডেড সেল, এটার মানে কি? প্রোগ্রামড ডেড সেল মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে পর, এই যে তোমরা যখন হচ্ছে মেডিকেলে চান্স পাবা কিংবা হচ্ছে নার্সিংয়ে চান্স পাবা, তখন তোমাদের কি অবশ্যই তোমাদের বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠতে হবে। সেটা একটা প্রোগ্রামড জিনিস, অর্থাৎ জিনিসটা তোমাকে করতেই হবে, না করলে তুমি হচ্ছে তোমার লাইফে শাইন করা সুযোগ হবে না। সো এই যে প্রোগ্রামড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে কোষগুলোর মৃত্যু হতেই হবে, 120 দিন পরে লোহিত রক্তকণিকার মৃত্যু ঘটতেই হবে, এই বিষয়টাকেই বলা হয় প্রোগ্রামড ডেড সেল। এবং এটাই মূলত জেনেটিক্যালি কোষের মৃত্যু, অর্থাৎ একটা সিকোয়েন্স অনুযায়ী কোষগুলোর
সেলগুলোর মৃত্যুকেই বলা হয় প্রোগ্রাম ডেথ সেল, এবং এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপপ্টোসিস। কি বলছি? অ্যাপপ্টোসিস। এবং আমরা যখন বলছি যে বিষক্রিয়া বা পুষ্টির অভাবে মৃত্যু, তখন সেটা হচ্ছে নেক্রোসিস। ঠিক আছে, তখন সেটা কি? নেক্রোসিস। ওকে, এটা সবাই পারে, এটা সবাই পারে, এটা খুব ভালো করে সবাই পড়ছে, এবং এটা খুব বেশি প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু অনেক সময় আমরা হচ্ছে ওই যে প্রোগ্রাম ডেথ সেল বা হচ্ছে বিষক্রিয়া পুষ্টির অভাবে কোন ধরনের মৃত্যু ঘটে, এই জিনিসটা আমরা ভুল করতে পারি, এ কারণে এটা দেওয়া। আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়? খুবই সাবধানে উত্তর করতে হবে। নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়? অর্থাৎ আমরা কোষ রসায়ন অধ্যায়ের মধ্যে অনেকগুলো ডাইস্যাকারাইড আমরা পড়ে থাকি। সো সেই ডাইস্যাকারাইডগুলোর মধ্যে নিচের কোনটি ডাইস্যাকারাইড নয়? একটু দ্রুত উত্তর করে ফেলো, আমরা দেখি। খুব ভালো, এখনো অনেকে হচ্ছে আগের প্রশ্নটার উত্তর করছে। এটা আসলে আমাদের ইসের কারণে হয়, এটা সমস্যা নাই, তোমরা করতে থাকো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের জন্য প্রয়োজনে সারা রাত আছি, বাট তোমরা হচ্ছে দ্রুত অ্যান্সার করে ফেলো। ডি, হ্যাঁ একদম রাইট। এবং এটা নাম দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের ম্যানোস এটা কি হবে? এটা হচ্ছে এক ধরনের আমাদের হেক্সোস। ম্যানোস কি? এক ধরনের হেক্সোস। ম্যানোস কি? আমাদের এক ধরনের হেক্সোস। তো হেক্সোস তো আমরা বুঝতেই পারি যে এটা কি, এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে? এটা কিন্তু আমাদের হচ্ছে সাধারণ, অর্থাৎ আমাদের যে মনোস্যাকারাইড আছে সেই মনোস্যাকারাইডের আওতায় পড়বে। এছাড়া আমাদের যে আচ্ছা আমি কই, আচ্ছা এছাড়া আমাদের যে সুক্রোজ আছে, যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, সেলোবায়োস দুইটা বিটা ডি গ্লুকোজের বন্ধন, আবার হচ্ছে ল্যাকটোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, আবার হচ্ছে আমাদের আর কে আছে? ম্যানোজ আছে। ম্যানোজ কি? গ্লুকোজ গ্লুকোজের ডাইস্যাকারাইড বন্ধন। সো আমাদের এখানে ম্যানোজ এটা কি? এটা হচ্ছে একটা হেক্সোস, এবং এটা কি? একটা মনোস্যাকারাইড। এটা কি? একটা মনো হেক্সোস। আমরা একদম সহজ করে দুইটাকে একত্রে লিখে দেই যে এটা হচ্ছে কি? মনো হেক্সোস। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের সঠিক উত্তর। একদম সহজভাবেই হচ্ছে আমরা এটা উত্তর করতে পেরেছি। আমাদের ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুক্রোজ তো আমরা সবাই জানি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে আমরা সুক্রোজ বলি। আর সেলোবায়োস হচ্ছে দুইটা বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের মাধ্যমে হয়ে থাকে। অনেক বড় পড়াশোনা, আমরা আপাতত এটার দিকে না যাই। আমরা সঠিক উত্তর হিসেবে ম্যানোজকে পেয়ে গিয়েছি। আচ্ছা, তারপরে এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? দ্রুত বলে দাও। এবং এটা খুবই পরিচিত একটা প্রোটিন। ঠিক আছে, যে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? আমি একটু দেখি যে আমরা ইতিমধ্যে কতজন মানুষের কাছে পৌঁছে গিয়েছি, এবং আশা করি তোমরা বিরক্ত হবা না। খুব দ্রুতই আমরা আমাদের ক্লাসটাকে সুন্দরভাবে সম্পন্ন করব, এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানে সলভ করব। ঠিক আছে, সো আশাহত হওয়ার কিছু নাই, সময় যেহেতু খুব বেশি নাই। সো আমাদেরকে সাবধান থাকতে হবে, এবং সুন্দরভাবে আমরা হচ্ছে ক্লাসটা কমপ্লিট করব। ইতিমধ্যে আমরা কিন্তু হচ্ছে 1100 কমেন্টের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি, এবং আশা করি তোমরা চাইলে আমরা আরও বেশি কমেন্ট নিয়ে আমাদের ক্লাসটাকে আজকে কমপ্লিট করতে পারবো। এখন তুমি বলতে পারো যে আমাদের কমেন্টের কি প্রয়োজনীয়তা? কমেন্ট আসলে আমাদের ক্লাসটা কতটা স্বতঃস্ফূর্ত হয়েছে সেটা প্রমাণ করে। ঠিক আছে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলবো না, কারণ হচ্ছে এটা আমরা সবাই জানি, এবং এটা খুবই কমন একটা প্রশ্ন, যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন বা হচ্ছে ভর্তি পরীক্ষায় এসে থাকে, অ্যালবুমিন। আচ্ছা, পরবর্তী দেখো, ইমার্জিং ভাইরাস নয় কোনটি? ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস কি? যে ইমার্জিং ভাইরাস হচ্ছে অনেকটা আমাদের পাশের বাসার আন্টিদের মতো, যে আগে একজনের উপরে সে হচ্ছে থাকতো, পরে দেখা গেল যে না, তার হচ্ছে তাকে ভালো লাগে না, সে কি করলো? সে হচ্ছে নতুন আরেকজনকে আক্রমণ করলো। অর্থাৎ দুই পাশের বাসার ভাবি, সরি তিনজন পাশের বাসার ভাবি, সো এর মধ্যে এক ভাবি কি করলো? এক ভাবি হচ্ছে তার এই আন্টিকে ভালো লাগে বা এই ভাবিকে ভালো লাগে, সো তার সাথে হচ্ছে অন্যজনের বিষয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে। বাট হঠাৎ করে তার মনে হলো যে না, এ ভালো না, এ ভালো, সো তার কাছে গিয়ে তার আবার কি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে। সো এই যে এক সময়ে তার এক ধরনের পোষক, পরবর্তীতে সেই পোষকটা চেঞ্জ করে আরেকজন পোষক বা হচ্ছে ভিন্ন পোষকে যাওয়া, এই ব্যাপারটাই হচ্ছে মূলত ইমার্জিং ভাইরাসের ধর্ম। ঠিক যেমনভাবে আমরা যদি আমাদের করোনার ক্ষেত্রে দেখি, যে করোনা প্রথমে ছিল বাদুরের কাছে, বাট বাদুর থেকে পরবর্তীতে কোথায় আসছে? আমাদের কাছে আসছে বা মানুষের কাছে আসছে। সো এটাই হচ্ছে তার ইমার্জিং বৈশিষ্ট্য। সো আমরা সাধারণত জানি যে ইমার্জিং ভাইরাসের জন্য আমরা এটা মনে রাখি যে নেশা করোনা। ঠিক আছে, সাধারণত আমি খুব একটা বেশি করি না, বাট এটা আমার খুব ফেভারিট, যেহেতু এটার মাধ্যমে আমরা একটা মেসেজও দিতে পারি। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে
এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা এখানে টোটাল ইমার্জিং ভাইরাসগুলো বুঝতে পারি যে আমাদের এখানে নীল ভাইরাস, ই মানে ইবোলা ভাইরাস, এস মানে হচ্ছে সার্স সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, এইচ মানে হচ্ছে এইচআইভি, করোনা মানে হচ্ছে করোনা ভাইরাস, এর কোনো মানে নাই, ঠিক আছে? সো এই যে নেশা করোনা, এটা দ্বারা আমরা হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারি। সো আমাদের এখানে কিন্তু টিআইভি, ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাসের কোনো অস্তিত্ব বা নামগন্ধ নাই, সুতরাং ওনাকে আমরা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে ধরতে পারি, ঠিক আছে? ভেরি গুড। ওকে, এরপরে বলো গোলাকার ভাইরাস কোনটি? আমাদের ভাইরাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এগুলার আকৃতি আইডেন্টিফাই করা। কি আকৃতি আইডেন্টিফাই করা? আকৃতি আইডেন্টিফাই করা, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে খুব ইজিলি মনে রাখতে পারি যে আমাদের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিম্বাকার ভাইরাস, তারপরে হচ্ছে আমাদের মামস কি এটা তোমরা বলবা, ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাসের সাথে আমাদের মটরের স্ট্রাইক, হ্যাঁ মটরের যে স্ট্রাইক ভাইরাস সেগুলোর কথা বলা আছে, বাট এইগুলোর মধ্যে ডেঙ্গু এবং মামস, এটার মধ্যে কোনটা সঠিক উত্তর? দেখা যাক কে উত্তর করতে পারে। এবং আমরা জানি যে তোমরা বেশিরভাগই হচ্ছে এগুলোর যে বিভিন্ন ধরনের নেমোনিক্স আছে সেগুলো দিয়ে তোমরা মুখস্থ করে ফেলেছো, তো তোমাদেরকে আটকানো আমার পক্ষে সম্ভব না, তবু একটু চেষ্টা করে দেখছি, ঠিক আছে? বিজ্ঞানটাই তো বুঝি না, আমাদের জীবনটাই তো মূলত বিজ্ঞান। সো তোমাকে আসলে বিজ্ঞান না বুঝলেও তুমি বিজ্ঞানের মধ্যেই আছো। সো বিজ্ঞান ব্যবহার করেই তোমাকে হচ্ছে চলতে হবে, এবং এই কারণেই দেখবা ডিপ্লোমার মধ্যেও বিজ্ঞান আছে, আবার হচ্ছে বিএসসির মধ্যেও বিজ্ঞান আছে, আবার আমাদের কি বলে আমাদের মেডিকেল অথবা ভার্সিটি যে কোনো ক্ষেত্রেই বিজ্ঞানটা গুরুত্বপূর্ণ। ওকে, সো হ্যাঁ গোলাকার মৃত আমি, এটাও আমি দেখতে পাচ্ছি, বাট কোনটা? ডেঙ্গু, হ্যাঁ রাইট, গোলাকার ভাইরাস কোনটি? ডেঙ্গু, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো যে লিভারের প্রদাহকে কি বলে? আমি তোমাদের জন্য একটা সহজ কথা বলে দেই, সেটা হচ্ছে যখন কোনো কিছুতে আইটিস থাকে, যখন কোনো কিছু শেষে আইটিস থাকে, এটা মূলত কি বোঝায়? এটা মূলত বোঝায় হচ্ছে ইনফ্লামেশন। কি বোঝায়? এটা মূলত বোঝায় ইনফ্লামেশন, ঠিক আছে? এটা কি বোঝায়? এটা মূলত বোঝায় ইনফ্লামেশন, এবং এই ইনফ্লামেশন মানেই হচ্ছে প্রদাহ বা হচ্ছে অস্বস্তি। সো ইনফ্লামেশন দ্বারা কি বোঝানো হয়? ইনফ্লামেশন দ্বারা বোঝানো হয় প্রদাহ, এবং এই প্রদাহের দ্বারা আমরা মূলত এটার আগে যা কিছু বসাবো না কেন সেটা দ্বারা বোঝাবে সেই জিনিসটার প্রদাহ। সো এখন তো তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে যে আমরা আমাদের লিভারকে কি হিসাবে চিনি? লিভারকে আমরা চিনি হচ্ছে হেপাটিক হিসাবে বা হেপাটো হিসাবে। সো হেপাটোর সাথে যদি আমরা আইটিস যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? হেপাটাইটিস, এবং হেপাটাইটিস মানে কি? যকৃতের প্রদাহ, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। এবং আমি তোমাদেরকে মাথায় রাখার জন্য একটা বিষয় এখানে রাখছি যে গ্যাস্ট্রিক আলসার এটা হচ্ছে পাকস্থলীর ক্ষেত্রে পাকস্থলীর ক্ষত, আর পেপটিক আলসার এটা হচ্ছে মূলত আমাদের ডিওডেনাম আছে না, আমাদের যে কি বলে আমাদের যে ক্ষুদ্রান্ত্র, সেই ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এর মধ্যে যে ডিওডেনাম আছে সেই ডিওডেনামে যখন আমাদের কোনো ক্ষত সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় পেপটিক আলসার। এই জিনিসটা জানানোর জন্য আমি মানে এখানে অপশনে এই দুটো ছিল না, আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো যক্ষা রোগের ভাইরাসের নাম কি? ঠিক আছে, এখন এখানে কিন্তু একটা খুব সামান্য মিস্টেক আছে। সো আমি তোমাদের থেকে একটু জানতে চাইবো সেই মিস্টেকটা কি, ঠিক আছে? আমি তোমাদের থেকে জানতে চাইবো যে সেই মিস্টেকটা কি, আমি একটু দেখতে চাই যে তোমরা হচ্ছে এটা কে কে ধরতে পারো যে এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, সেই মিস্টেকটা কি। ওকে, আমাদের কিন্তু হচ্ছে প্রচুর স্টুডেন্ট ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, একটু দ্রুত বলে দাও যে আমাদের এই অংশটুকুতে ছোট্ট একটা মিস্টেক আছে। এ নাম্বারে ভাইরাসের নাম নেই। না না, এটা না, তুমি হচ্ছে আরেকটু ভালো করে দেখো যে এখানে আমরা খুবই সিলি একটা মিস্টেক আছে যেটা আসলে, হ্যাঁ এই যে দেখো নাজনীন তারিন কিন্তু ধরতে পারছে যে আমাদের এই কিন্তু ভাইরাস না, এটা কি? এটা কিন্তু ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা কি? এটা কিন্তু ব্যাকটেরিয়া। তার মানে এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেখানে কিন্তু হচ্ছে একটা ছোট্ট মিস্টেক আছে। সো এইটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরো তোমার পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ, সো এটা কাছাকাছি হলে তুমি তো উত্তর দিয়ে দিবে, বাট তোমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, ভাইয়া যদি হচ্ছে পরীক্ষার হলে আমরা গিয়ে দেখি যে প্রশ্নে ভুল আছে, তুমি যদি যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েছো তুমি অবশ্যই বুঝতে পারবে যে প্রশ্নে ভুল আছে। সো প্রশ্নে ভুল থাকার পর তুমি দেখলা যে তোমার অপশনেও হচ্ছে নাই, তখন তুমি কিন্তু সেই প্রশ্নটাকে কি ব্ল্যাঙ্ক রেখে আসবা। তুমি যদি ব্ল্যাঙ্ক না রেখে ভুল কোনো উত্তর দাগিয়ে আসো তোমার কিন্তু নাম্বার কাটা যাবে, এটা কিন্তু হচ্ছে ভুল করবা না, ঠিক আছে? সো এটা মূলত ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে যে আমাদের যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম কি, সেটা উত্তর কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। এবং এটা আসলে একটু কমন সেন্স ইউজ করলেই বোঝা যায় যে সবগুলোই তো আমাদের ভাইরাস, স্লাভি তোমার হচ্ছে এইচআইভি এবং টিআইভি, তাহলে বাকি থাকে কে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। তো উনি কে? উনি হচ্ছে আমাদের একটু ব্যাকটেরিয়া।
আচ্ছা, এরপর দেখো সাফনার্স দানা দেখা যায় কোন দশায়? দ্রুত বলে ফেলো যে সাফনার্স দানা, যেটা দেখে আমরা মূলত হচ্ছে আমাদের জ্বরকে আইডেন্টিফাই করি, তো সেই সাফনার্স দানা আমরা হচ্ছে ঠিক কোন ক্ষেত্রে বা হচ্ছে কোন দশায় দেখতে পাই? আমাদের ম্যালেরিয়া থেকে প্রশ্নটা এসেছে, সুতরাং তোমাদেরকে দ্রুত উত্তর করে ফেলতে হবে। সাফনার্স দানা দেখা যায় কোন দশায়? সাফনার্স দানা দেখা যায় কোন দশায়? দ্রুত বলে ফেলো। যক্ষা, ব্যাকটেরিয়া জাতীয় রোগ, রাইট, খুব ভালো, গুড। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। ওকে, যেহেতু নেটের একটু আগে পরে হচ্ছে, এই কারণে তোমাদের সাথে এক্সট্রা কথা বলে আমার মিলিয়ে নিতে হচ্ছে, আশা করি তোমরা বিরক্ত হওয়া না। এটাই তোমাকে, মন তো মানবে না, তোমাকে এইটাই তো আগে পরে নিয়ে নিবে, ঠিক আছে? এবং এ কারণেই আমরা বলি যে যখন তুমি শতভাগ নিশ্চিত হয়ে কোনো একটা প্রশ্ন দাগাতে পারো, তখনই হচ্ছে তুমি সেই শতভাগ প্রশ্নটা আগে দাগাবে, এবং সর্বশেষে গিয়ে যেটা তোমার কনফিউশন লাগে সেইটা দাগাবে, ঠিক আছে? এবং এরকম করে হলে তুমি কোনো প্রশ্ন আসলে ভুল করবে না, ঠিক আছে? সাইজন্ট, হ্যাঁ, সবাই আসলে এটা জানে যে আমাদের সাইজন্ট কেন হবে। এই সাফনার দানা দেখা যায় কোন দশায়? ভালো করে বলো। এই যে সবাই উত্তর করে দিয়েছে, অ্যামিবয়েড ট্রফোজয়েডে, ঠিক আছে? সো এই দশাগুলো ম্যালেরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে আমাদের হচ্ছে এই দশাগুলো প্রত্যেকটা লক্ষ্য করতে হবে। তাহলে সাফনার দানা দেখা যায় কোন পর্যায়ে? অ্যামিবয়েড ট্রফোজয়েডে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলো, লিথোফাইট কোথায় হয়? আমরা কিন্তু আমাদের যে মূল কোর্স আছে, অর্থাৎ আমাদের যেই নার্সিং কোর্স আছে, সেখানে কিন্তু এগুলো আমাদের হচ্ছে একদম ছবি সহকারে দেখাই, এবং সেই ছবিতে যারা ইতিমধ্যে দেখেছো যে আমাদের আসলে লিথোফাইট কোথায় জন্মায়, তারা একটু দ্রুত বলে দাও, ঠিক আছে? আমরা সেখানে বেনথিক শৈবাল পড়েছি, আমরা সেখানে হচ্ছে আমাদের অ্যাপিফাইট, তারপরে হচ্ছে অ্যান্ডোফাইট, এগুলো হচ্ছে আমরা সেখানে ইতিমধ্যে পড়েছি। সো এরকম করে আমাদের লিথোফাইট আছে। সো লিথোফাইটটা কে কে উত্তর করতে পারে দেখি? এটা সবাই জানে যে পাথরের গায়ে, এটা কিন্তু ভুল করা যাবে না। লিথো, এই লিথো মানেই বোঝায় হচ্ছে পাথর, মানে লিথো মানে বোঝায় হচ্ছে শিলা, বাট সেই শিলা মানেই কি? পাথর। সো লিথোফাইট দ্বারা বোঝানো হয় যে পাথরের গায়ে জন্মানো শৈবাল। সো ফাইট দ্বারা মূলত আসলে উদ্ভিদ বোঝায়, তো শৈবালও এক ধরনের উদ্ভিদিত। সো এই কারণে লিথোফাইট কোথায় হয়? লিথোফাইট মূলত পাথরের গায়ে জন্মানো শৈবাল। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো যে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে। এর আগে আমি একটু জানতে চাই যে পেপটিডোগ্লাইকন এই জিনিসটা কি? আরো সহজ করে বললে, এইটা কিসের কোষ প্রাচীর? কোষ প্রাচীরের প্রধান উপাদান, ঠিক আছে? কোন জিনিসটার কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা তোমাকে থেকে আমি একটু কষ্ট করে জানতে চাই। কোন বিষয়ের বা হচ্ছে কোন জীব, অণুজীব এর কোষ প্রাচীরের প্রধান উপাদান, ঠিক আছে? বা কোন উদ্ভিদের প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান, ঠিক আছে? এটা মানুষ হবে না, কারণ মানুষের তো কোষ প্রাচীর নাই, ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? দেখা যাক। এটার উত্তর, আচ্ছা আগেরটার উত্তর তোমরা এখনো দিচ্ছ ডি, ওকে, সমস্যা নাই, ঠিক আছে। দেখা যাক ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ব্যাকটেরিয়ার, ভেরি গুড, রাইট, একদম সঠিক, যে ছত্রাকের কোষ, সরি, আমরা কি বলছিলাম যে রাইট, হ্যাঁ, ব্যাকটেরিয়ার, ঠিক আছে। সো এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার। আচ্ছা, যারা যারা এস্টার্স বলতেছো, কেন বলতেছো? এটার মধ্যে এস্টার্স, এই প্রশ্নটার অপশনে এস্টার্স ছিলই না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকন। আচ্ছা, মনে রাখবা ছত্রাক এবং প্রাণীকোষ, একদম ভালো করে মনে রাখো যে ছত্রাক এবং প্রাণীকোষ উভয়ের সঞ্চিত খাদ্য এক, এবং উভয়ের সঞ্চিত খাদ্য এক, এবং সেটা কি? ছত্রাক এবং হচ্ছে প্রাণীকোষ উভয়ের সঞ্চিত খাদ্য এক, এবং সেটা কি? সেটা হচ্ছে গ্লাইকোজেন। সেটা কি? সেটা হচ্ছে গ্লাইকোজেন। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে আমাদের এস্টার্স, ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষের কে? উদ্ভিদ কোষের হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের হচ্ছে এস্টার্স, আর আমাদের যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন হচ্ছে ছত্রাক এবং প্রাণীকোষ উভয়ের জন্য কি? উভয়ের জন্য সঞ্চিত খাদ্য। সো এইটা যেন আর কখনো ভুল না হয়, ঠিক আছে? এই কনফিউশনটা অনেক বেশি হয়ে থাকে, কিছু ব্যতিক্রম তো থাকবেই। তুমি বলতে পারো যে ভাইয়া ছত্রাক তো হচ্ছে উদ্ভিদের ক্যাটাগরিতেই পড়ে, তাহলে ওইটার কেন হচ্ছে স্টার্স হবে? এটা কিছু তো ব্যতিক্রম থাকবেই, বুঝতে পারলা কিনা? ঠিক আছে, তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটা? গ্লাইকোজেন।
পরবর্তী প্রশ্নে আসো, পরিবেশ দূষণের সূচক কোনটি? মনে রাখবা সূচক নির্দেশক দুইটা ভিন্ন জিনিস হিসাবে আমাদের বইতে উল্লেখিত আছে। একটা হচ্ছে সূচক হিসেবে বলা আছে, আর একটা হচ্ছে কি নির্দেশক হিসেবে বলা আছে। সো কোনটা কি একটু দ্রুত বলে ফেলো, ঠিক আছে? সূচককে আর নির্দেশককে এভাবে বলবা, 1 নাম্বার দিয়ে আর 2 নাম্বার দিয়ে। 1 নাম্বার দিয়ে সঠিক উত্তর, 2 নাম্বার দিয়ে সঠিক উত্তর। দেখা যাক এইটাকে কে পারে, ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের হচ্ছে মানে লাইভটা একদম সিনক্রোনাইজ নাই, তারা হচ্ছে তোমার ফেসবুকের সরি তোমার ভিডিওটার উপরে ক্লিক করে লাইভ অংশটায় ক্লিক করো, দেখো লাইভ লেখা আছে সেখানে ক্লিক করো, তাহলেই হচ্ছে তোমরা আমরা যেখানে আছি সেখানে চলে আসতে পারবা। খুব ভালো। এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো ভুল উত্তর আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা অনেকগুলো ভুল উত্তর পেয়েছি, আবার সঠিক উত্তরও পেয়েছি। মেহের তাহসিন কিন্তু হচ্ছে একটা কাছাকাছি উত্তর দিয়েছে বা সঠিক উত্তর দিয়েছে। তারিনও সঠিক উত্তর। জালালি কি করে দিয়েছো? জালালি কি লিখেছো দেখি, চলে গেছে। নির্দেশক হলে লাইকেন, সূচক হলে রিক্সা। খুব ভালো, হ্যাঁ এটাই উত্তর চাচ্ছিলাম, যে যদি আমার বলা হয় নির্দেশক তখন সেটা মূলত হচ্ছে লাইকেন, যে পরিবেশ দূষণের নির্দেশককে, পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন, আর পরিবেশ দূষণের সূচককে, পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া। সো এইখানে মূলত আমাদের মানে আমরা আসলে নির্দেশকটা ভালো করে বুঝতে পারি, যে নির্দেশক কি, যে কোনো একটা এলাকায় যদি যথেষ্ট পরিমাণে লাইকেন থাকে এটার মানে হচ্ছে যে সেখানে পরিবেশ দূষণ বা বায়ু দূষণের পরিমাণ খুব কম। বাট যদি বলা হয় সূচক, এটা হয়তো বা আসলে এক্স্যাক্ট কি মিন করে এটা তো নির্দেশকের মতোই শোনা যাচ্ছে, ঠিক আছে? সো আমরা মনে রাখবো যে আমাদের পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া, আর পরিবেশ দূষণের নির্দেশক হচ্ছে আমাদের লাইকেন, ঠিক আছে? মনে থাকে জানো। অনেকেই একটু উল্টা করে ফেলেছো, সমস্যা নেই, আমি হচ্ছে এটা তোমাদের সঠিক হিসেবেই ধরে নিব যদি তুমি আরেকবার এটাকে সঠিকভাবে লেখো। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে রিক্সিয়া, 2 নাম্বার হচ্ছে লাইকেন। তাহলে এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হচ্ছে রিক্সিয়া। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। পাম ফার্ন বলা হয় কোন উদ্ভিদকে? তোমরা যদি হচ্ছে জিজ্ঞেস করো আমাকে সানফার্ন, সানফার্ন কাকে বলা হয়, এই দুইটার উত্তরই তোমরা আমাকে দিয়ে ফেলবে, যে সানফার্ন কাকে বলা হয় আর পাম ফার্ন কাকে বলা হয়। দ্রুত, সানফার্ন কাকে বলা হয় আর পাম ফার্ন কাকে বলা হয়? পাম ফার্ন বলো, সানফার্ন কাকে বলা হয় আর পাম ফার্ন কাকে বলা হয়? হ্যাঁ, হ্যাঁ প্রশ্ন করার আগে উত্তর করে ফেলেছে, ঠিক আছে? নাকি দিহা তুমি ভুল উত্তর করেছো? আমি কিন্তু বুঝতে পারতেছি না, ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কোনটার উত্তর করেছো, ঠিক আছে? সো আমাদের এখানে পামফার্ন কোনটা? পামফার্ন হচ্ছে আমাদের সাইকাস, কেননা সাইকাস কি, সাইকাস দেখতে কিন্তু পাম বা হচ্ছে আমাদের পাম গাছের মতো, ওকে? আর টেরিসকে আমরা কি বলি? টেরিসকে আমরা বলি হচ্ছে সানফার্ন, ওকে? মনে থাকবে। তাহলে পামফার্ন একটা, সানফার্ন একটা, দুইটাই কিন্তু আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, বিশেষ করে যখন আমরা প্রথম ওয়ার্ডটা চুজ করতেছি। পাম, পাম হলে সে হচ্ছে সাইকাস, সান হলে কি, সে হচ্ছে টেরিস, ওকে? ক্লিয়ার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসো, যে জবা ফুলের বৃত্তির, আমরা কিন্তু হচ্ছে বেশ ঝামেলা মুক্ত একটা জায়গা, মানে ঝামেলাযুক্ত একটা জায়গায় আছি, যেখানে আমাদের দুই ধরনের কথা আছে। একটা হচ্ছে জবা ফুলের দলমণ্ডল নিয়ে কথা আছে, আবার হচ্ছে জবা ফুলের বৃত্তি নিয়েও কথা আছে। সো তোমরা কিন্তু দ্রুত এটার উত্তর করে ফেলো যে কোনটা কি হবে। দলমণ্ডলের অ্যাস্টিভিশন বা হচ্ছে অমরা বিন্যাস কোন, সরি পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের, আর বৃত্তি বা কোন ধরনের, ঠিক আছে? দুইটার উত্তরই তোমাদের থেকে আমি আশা করছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা করো করো, কেন করবা না? এটা তোমার হচ্ছে একদম কমন আর কি, বেসিক যে ক্লাসটা আছে সেই বেসিক ক্লাসটাই, অর্থাৎ যে অংশটা তোমার আসলে প্রত্যেকটা প্রশ্নেরই দেখবা যে অনেকগুলো উত্তর আছে, সর্বনিম্ন দুইটা উত্তর আছে, ঠিক আছে? একদম কম করে হলেও সর্বনিম্ন দুইটা উত্তর আছে। তো এটা তো আমি তোমাকে দেখাই দিচ্ছি যে কিভাবে দুইটা উত্তর আছে। আচ্ছা, ভালভেট, ঠিক আছে? এইটা মনে রাখার জন্য মনে রাখবা যে আমরা যখন মানে দল গঠন করি তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে ধরো ক্রিকেট খেলায় যখন তারা দল গঠন করে তারা কি এরকম করে টুইস্টেড হয়ে তারপরে হচ্ছে অবস্থান করে, অর্থাৎ তারা কি তাদের মধ্যে একটা টুইস্টেড অবস্থা বিরাজ করে। সো এ কারণে আমাদের যখন দলমণ্ডল বলবো তখন বলবো হচ্ছে টুইস্টেড, আর যখন বলবো টুইস্টেড, আর যখন বলবো আমরা বৃত্তি তখন কি বলবো? তখন বলবো হচ্ছে ভালভেট,
ঠিক আছে, তাহলে ভালভেট এবং আমাদের টুইস্টেড, এই দুইটা জিনিস কিন্তু একমাত্র জবা ফুলের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি যে জবা ফুলের দলমণ্ডল কোনটা আর বৃত্তি কোনটা, দুইটাই আমাদের হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভিশন হিসাবে আসে। এবং তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই এস্টিভিশন বা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস এবং 2 নাম্বার হচ্ছে অমরা বিন্যাস, এই দুইটা থেকে প্রশ্ন তোমার পরীক্ষায় আসবেই, মেডিকেল হোক, ভার্সিটি হোক কিংবা নার্সিং। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো, নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য? সো ভাজক টিস্যুর কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কিন্তু সব থেকে কমন যেটা আছে সেইটা তোমার হচ্ছে এখানে উল্লেখিত আছে। ঠিক আছে, তাহলে নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য? মনে রাখবা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে মূল পার্থক্যটা একটা জায়গাতেই, এবং সেই একটা জায়গায় হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হিসেবে গৃহীত হবে। প্রতিদিন কি ক্লাস হয়? হ্যাঁ, আগামী গত 2 দিন ধরে ক্লাস হয়েছে এবং আগামী 2 দিনও হচ্ছে তোমাদের জন্য ক্লাস থাকবে। আগামীকালকে থাকবে পদার্থবিজ্ঞান এবং পরশু দিন থাকবে হচ্ছে আমাদের ইংরেজি। সো এই দুইটা ক্লাস তোমাদের জন্য আমরা রেখেছি এবং আশা করি তোমরা সেখানে মানে কি বলে এটাকে যুক্ত থাকবে। এবং তোমাদের জন্য কিন্তু এক্সামেরও ব্যবস্থা করা আছে, এবং আজকে এক্সামটা আমি এখন পর্যন্ত সেট করতে পারিনি, বাট 11টা থেকে তোমাদের জন্য সেট করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আমি একটু চেক করে আসি যে আমাদের আসলে ঠিক কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত সরাসরি যুক্ত হয়েছে। ওকে, আমরা প্রায় 2000-এর কাছাকাছি চলে গিয়েছি, খুব ভালো, ভেরি গুড। সো এটা এটা আসলে খুব একটা বেশি কঠিন কিছু না, যে আমাদের ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে মূলত মূল পার্থক্যটাই হচ্ছে যে বিভাজনে সক্ষম নাকি অক্ষম। সো বিভাজনে সক্ষম হলেই মূলত সে কি ভাজক টিস্যু। এছাড়া এটার নিউক্লিয়াস থাকে বড় এবং এটার কোষগহ্বর থাকে কি, কোষগহ্বর থাকেই না বা হচ্ছে খুব ছোট আকৃতিতে থাকে। এগুলোও কিন্তু কি আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ওকে, পরবর্তীটা দেখো যে কোন ভাজক টিস্যু আয়তনে বৃদ্ধি পায়, কোন ভাজক টিস্যু আয়তনে বৃদ্ধি পায়। তোমার জন্য আমি আগেই লিখে রাখি, সেটা হচ্ছে মাস, প্লেট এবং রিব। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের হচ্ছে এটা কিসের বিভাজনে মানে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে, কোষ বিভাজন অনুসারে। আমরা জানি আমাদের অবস্থান অনুসারে, তারপরে হচ্ছে উৎপত্তি অনুসারে, তারপরে আর কি আছে কোষ বিভাজন অনুসারে এবং কার্যপদ্ধতি অনুসারে, টোটাল 4 ধরনের ক্রাইটেরিয়ায় আমরা প্রত্যেকবার 3 ভাগ করে ভাগ করি। যেমন আমাদের প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি, তারপরে হচ্ছে কি প্রারম্ভিক, আবার হচ্ছে শীর্ষক, নিবেশিত, পার্শ্ব, তারপরে হচ্ছে পার্শ্বীয়, আবার কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিব। আবার হচ্ছে আমাদের কাজের ভিত্তিতে আমরা যখন 3টা ভাগে ভাগ করি সেখানে আমরা দেখি গ্রাউন্ড, তারপরে হচ্ছে আমাদের কি বলে কর্টেক্স। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাই। সো এখানে দেখো মাস, প্লেট, রিবের মধ্যে মাস, মাস মানেই কি বোঝায় যে অনেক, ম্যাস। ঠিক আছে, সো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ঘনত্বে বৃদ্ধি পাবে। এটা কি, এটা হচ্ছে আমাদের ঘনত্বে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ঘনত্বে বৃদ্ধি পাবে। আমাদের প্লেট কি, প্লেট হচ্ছে আয়তনে বৃদ্ধি পাবে। এবং রিবসের ক্ষেত্রে এক সারি কোষ সৃষ্টি করবে। কয় সারি? এক সারি। এবং এই রিবস বলতে আসলে ঠিক কি বোঝানো হয়, এই রিবস বলতে আমরা হচ্ছে আমাদের যে বুকের পাঁজর আছে, অর্থাৎ এই যে বুকের পাঁজর, সেই বুকের পাঁজরটাকেই মূলত এখানে রিবস হিসেবে আমরা দেখতে পাই। ঠিক আছে, সো মাস, প্লেট, রিব এটা প্রত্যেকটাই কি আমাদের হচ্ছে ঘনত্বে, আয়তনে এবং এক সারি কোষ সৃষ্টি করে। সো আমাদের প্লেট কই, এই যে আমাদের প্লেট হচ্ছে এখানে। ওকে, তোমরা পড়াশোনা করো বা যাই করো অবশ্যই হচ্ছে সঠিক নিয়মে সুন্দরভাবে আগে খাওয়া দাওয়া করে নিবা, এরপরে হচ্ছে নিজেদের পড়াশোনার দিকে খেয়াল করবা। ঠিক আছে, আগে নিজেদের জীবন, এরপরে হচ্ছে পড়াশোনা, এইটা মাথায় রেখে পড়াশোনা করবা। ওকে, আচ্ছা, মূলের বহি আবরণের নাম কি? সবসময় মনে রাখবা যে বহি, এই বহি বলতে কি বোঝায়, বহি বলতে বোঝায় হচ্ছে অ্যাপি। ঠিক আছে, এখন দেখো, এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, বহি বলতেই হচ্ছে এপি বুঝায়। যখনই এপি বলছি তখনই বুঝতেই পারছো যে আমাদের সরল টিস্যুও বাদ আর এরিলো বাদ, তাহলে বাকি থাকে হচ্ছে অ্যাপিডার্মিস আর এপিব্লেমা। তাহলে এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? মূলের বহি আবরণের নাম কি? তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে আমরা আসলে আমাদের মানে যে এটা আছে সেটা কোথায় পাবো। একটা সেকেন্ড, আমার ফোনটা, ওকে একটু অপেক্ষা করো, আমি হচ্ছে ফোনটা হাতে নিলাম। আচ্ছা, সো দেখো, তোমরা যখন আমাদের বি ব্রেইনারে আসবে, বি ব্রেইনারে চলে আসবে, আসার পরে
এখানে লক্ষ্য করো যে আমাদের যে কোর্সেস আছে সেই কোর্সেসে ক্লিক করবে, তারপরে হচ্ছে ফিচার্সে ক্লিক করবে। ফিচার্স মানে হচ্ছে নিচ থেকে 3 নম্বর বাটনটা। এরপরে দেখো 1 2 3, 3 নম্বরে দেখো তামিম ভাইয়ের ছবি সহ একটা 30 ডেজ মেডিকেল অ্যান্ড ডেন্টাল, এটাতে ক্লিক করবে। তারপরে হচ্ছে লাইভ ক্লাস এক্সাম, এখানে ক্লিক করলেই তুমি হচ্ছে আমাদের যতগুলো এক্সাম থাকবে এবং যতগুলো ক্লাস থাকবে বা হচ্ছে যতগুলো পিডিএফ থাকবে সবগুলো তোমরা হচ্ছে ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আজকে রাতের মধ্যেই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো এটা যেন হচ্ছে তোমাদের একটু কষ্ট করে মাথায় থাকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে মূলের বহিরাবরণের নাম কি এটা দেখা যাক কে কে উত্তর করেছো। অনেকেই উত্তর করেছো এ, অনেকেই বলেছো বি। মনে রাখবা আমাদের ডার্মিস, ডার্মিস মানেই হচ্ছে ত্বক। ঠিক আছে, সো ডার্মিস মানেই কি, ডার্মিস মানেই হচ্ছে ত্বক। সো তুমি উদ্ভিদের কোন ত্বকটাকে দেখতে পাও? তুমি উদ্ভিদের হচ্ছে কাণ্ডের ত্বকটাকে দেখতে পাও, এ কারণে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিডার্মিস। ঠিক আছে, কাণ্ডের যে ত্বকটা আছে সেটাকে আমরা, কাণ্ড এবং পাতা এই দুটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিডার্মিস। ওকে, এই দুইটা ত্বককে আমরা কি বলি? অ্যাপিডার্মিস। কিন্তু আমাদের মূলের মানে ত্বককে আমরা কি বলি? অ্যাপিব্লেমা। ঠিক আছে, মূলের ত্বককে আমরা কি বলি? অ্যাপিব্লেমা। ওকে, আশা করি তোমাদের জন্য এটা সহজ হবে। ওকে, ঠিক আছে, ও দাগেই নেই, যেটা হচ্ছে অ্যাপিব্লেমা। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো, ঘাসের জন্য উপকারী মৌল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি হচ্ছে আরও কিছু লিখি, যেমন হচ্ছে কোবাল্ট, তারপরে হচ্ছে আমাদের আয়োডিন, তারপরে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, এগুলো কার কার জন্য হচ্ছে উপকারী মৌল? দ্রুত একটু বলে দাও, দ্রুত। আমি হচ্ছে এখানে লিখে দেই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। ঠিক আছে, তোমরা তো লিখবাই, তার সাথে আমিও হচ্ছে তোমাদেরকে বলে দিব। বাট তার আগে একটু বলে নাও যে আমাদের ঘাসের জন্য উপকারী মৌল কোনটি? মনে রাখবা ঘাসের জন্য উপকারী যে মৌলটা আছে সেই মৌলটা আমরা মূলত আমাদের বালিতে পেয়ে থাকি বা বালুতে পেয়ে থাকি। বালুতে কেন পেয়ে থাকি? বালুতে পাওয়ার কারণে আমরা কি করতে পারছি যে ঘাসের মানে ঘাসের জন্য সেটা কি ভালো বা হচ্ছে বেশি উপকারী হচ্ছে। সিলিকন, রাইট, বেশিরভাগ উত্তর কিন্তু হচ্ছে সিলিকন চলে আসছে। সো কোবাল্টের ব্যাপারটা যদি বলি, যে কোবাল্ট হচ্ছে কি কাজে লাগে? নাইট্রোজেন ফিক্সিং লিগুইউম, অর্থাৎ আমাদের যেই সব ডাল জাতীয় উদ্ভিদ আছে সেই ডাল জাতীয় বা লিগিউম জাতীয় উদ্ভিদের জন্য হচ্ছে আমাদের নাইট্রোজেনটা, মানে নাইট্রোজেন প্রয়োজন হয়। সেই নাইট্রোজেনকে সংবন্ধনে, এটা আবার একটু কঠিন বিষয়, বাট হচ্ছে আমরা জানবো যে ডাল জাতীয় বা লিগিউম জাতীয় উদ্ভিদের জন্য মূলত আমাদের কোবাল্ট প্রয়োজন হয়। আমাদের যে সামুদ্রিক শৈবাল আছে, ঠিক আছে, এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার জন্য খুব সহজ একটা বিষয় হচ্ছে যে আমরা কি জানি যে আমাদের সমুদ্রের পানিতে কি আছে? লবণ আছে, এবং আমাদের লবণ আসলে ঠিক কোন ধরনের লবণ খেতে বলা হয়? আয়োডিন সমৃদ্ধ লবণ। সো এ কারণে মনে রাখবা যে সামুদ্রিক শৈবালের জন্য আমাদের হচ্ছে কি, সামুদ্রিক শৈবালের জন্য আমাদের উপকারী মৌল হচ্ছে আয়োডিন। এবং আমাদের যে সিফর উদ্ভিদ আছে, যেমন হচ্ছে ভুট্টা, ইক্ষু, এগুলো আর কি, হ্যাঁ। সো এরকম সিফর জাতীয় উদ্ভিদের জন্য আমাদের মানে উপকারী মৌল হচ্ছে সোডিয়াম। তাহলে আমাদের ঘাসের জন্য উপকারী মৌলকে সিলিকন। কেন? কারণ হচ্ছে ঘাস কোথায় থাকে? ঘাস কিন্তু ঘাসের সাথে কি থাকে? বালু থাকে, এবং এই বালুর মধ্যে কি আছে? বালু মূলত কি? সিলিকন ডাইঅক্সাইড। সো সেই সিলিকন থেকেই কিন্তু আমরা অনেক ইজিলি মনে রাখতে পারবো যে ঘাসের জন্য উপকারী মৌল হচ্ছে সিলিকন। আচ্ছা, এরপর দেখো, ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় কোন অঙ্গাণু অংশ নেয় না? এই প্রশ্নটা আমার খুবই ফেভারিট, এবং এই কারণেই মূলত এই প্রশ্নটা দেওয়া। ঠিক আছে, এবং এইটা মনে রাখার জন্য আমরা হচ্ছে খুব সহজ একটা জিনিস মনে রাখার ট্রাই করি, এবং সেটা খুব সহজ একটা জিনিস। ঠিক আছে, যে ফটো রেসপিরেশন মানে কি? আলোক শোষণ। ফটো মানে হচ্ছে আলোক, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। তাহলে ফটো রেসপিরেশন মানে হচ্ছে আলোক শোষণ। সো এই প্রক্রিয়ায় আমাদের কোন অঙ্গাণু অংশ নেয় না? কালকেও দিতে পারবা, যেহেতু হচ্ছে বেশ লম্বা ক্লাস, যে কারণে হচ্ছে তোমরা আসলে একদিনে কমপ্লিট হওয়া পসিবল না, যে কারণে হচ্ছে তোমরা আগামীকালকে ধরো রাত 10টা পর্যন্ত, 8:30 পর্যন্ত এটা দিতে পারবা, অর্থাৎ এক ক্লাস থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, নিউক্লিয়াস, তোমরা তো তাড়াতাড়ি কেমনে পাই গেলা। দেখো, ফটো রেসপিরেশন বা আলোক শ্বসনের জন্য আমরা হচ্ছে টোটাল 3 ধরনের কি পাওয়া যায়, মানে 3 ধরনের অঙ্গাণু অংশ নেয়। সেটা হচ্ছে CMO। এটার মানে কি বলতো? সি মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এম মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, CMP ও লিখছি কেন, সরি,
সিএমপি, হ্যাঁ সিএমপি, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে পারঅক্সিসোম। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং পারঅক্সিসোম। সো এই সিএমপি যেহেতু আমাদের ফটো রেসপিরেশন অংশ নেয়, তাহলে অংশ নেয় না কি? অংশ নেয় না হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় কোন অঙ্গাণু অংশ নেয় না? একদম সহজ উত্তর, মানে আলোক শোষণে। এখানে যদি ফটো রেসপিরেশন না হয় আলোক শোষণও আসে, তুমি কিন্তু পারবা। কেন? কারণ ফটো মানে আলোক, রেসপিরেশন মানে শ্বসন, এটা তুমি অলরেডি জানো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখো যে কোন ধাপে শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে? অর্থাৎ আমাদের শ্বসনের যে 4টা ধাপ আমরা দেখে থাকি, সর্বপ্রথম ধাপ গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে আমাদের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো এ, ঠিক আছে, তারপরে ইলেকট্রন ইটিসি, ঠিক আছে, বা ইটিএস, যেটাই বলো না কেন। সো এই সম্পূর্ণ যে আমাদের মানে এই যে শ্বসনিক বস্তুগুলো থাকে, যে এই শ্বসনিক বস্তুটা আমরা জারণ করে শক্তি উৎপাদন করব, সেই শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে ঠিক কোন পর্যায়ে? দ্রুত উত্তর করে ফেলো, আমি একটু তোমাদের থেকে উত্তরগুলো নিতে চাই। এই যে অলরেডি কিন্তু আগের প্রচুর উত্তর হচ্ছে তোমরা করে রাখছ। শশী উত্তর দিয়ে ফেলেছে না, বি নাম্বার সঠিক উত্তর হওয়ার আসলে সম্ভাবনা নেই, কারণ হচ্ছে ওইটার আরেকটা উত্তর তুমি বলতে পারো যে ওইটা হচ্ছে সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের কি প্রথম প্রথম ধাপ হচ্ছে আমাদের ওইটা। ঠিক আছে, ভেরি গুড। ক্রেবস চক্রে শ্বসনের সম্পূর্ণ বস্তুর জারণ ঘটে। গুড, খুব ভালো। তাহলে শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে ক্রেবস চক্রে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিষেকের পর আমাদের যে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে উদ্ভিদ প্রজনন অধ্যায় থেকে, যে নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস বা হচ্ছে আমাদের যে টয়েজেন নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াসটা আসলে ঠিক কিসে পরিণত হয়? এটা কিসে পরিণত হয়? আমরা জেনে থাকবো যে এটা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এক ধরনের রেজাল্ট হয়, আর আমাদের যেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ তার জন্য আরেক ধরনের রেজাল্ট হয়। সো একটু উত্তর করো, তারপরে হচ্ছে আমরা এটার উত্তরটা বলি। তাহলে নিষেকের পর আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? এছাড়া তোমাদের জন্য আমি এক্সট্রা কিছু প্রশ্ন রেখে গেলাম, যে অমরা কিসে পরিণত হয়, ভ্রূণ কার মাধ্যমে, মানে নিষেকের পর ভ্রূণ মূলত কার মাধ্যমে আসে, তারপরে হচ্ছে, হ্যাঁ এই দুইটা পড়লেই হবে, এই দুইটা পারলেই হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে ডিম্বক থেকে কি উৎপন্ন হয়। ঠিক আছে, এই 3টা প্রশ্নের উত্তর খুবই খুবই ভাইটাল। ঠিক আছে, এবং সাধারণত দেখা যায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন চলে আসে, যে অমরা থেকে কি উৎপন্ন হয়, মানে নিষেকের পর অমরা থেকে কি তৈরি হয়, তারপরে হচ্ছে ভ্রূণ তৈরি হয় মূলত কার মাধ্যমে, এবং সর্বশেষ ডিম্বক থেকে কে তৈরি হয়। ঠিক আছে, সো 3টা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, একটু চেষ্টা করবা উত্তরগুলো ফাইন্ড আউট করার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো বলেছে সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? শস্যে পরিণত হয়, একদম সঠিক। আমাদের এখানে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংগেমিট যুক্ত হয়, যেটাকে মূলত আমরা বলি হচ্ছে আমাদের ত্রিমিলন। কি বলি? ত্রিমিলন। কারণ কি? এখানে 3টা নিউক্লিয়াসের মিলন ঘটেছে, এবং কি তৈরি হয়? থ্রাইজেন বা হচ্ছে 3N তৈরি হয়, এবং এ কারণেই এটাকে আমরা কি বলি? এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্ডোস্পার্ম বা শস্য। ঠিক আছে, এটাই কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্ডোস্পার্ম বা শস্য। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন চলে আসো, জিএমও এর পূর্ণ রূপ কি? ঠিক আছে, সো জিএমও এর কিন্তু আরো অনেকগুলো তথ্য আছে, যেগুলো হচ্ছে যে ঠিক আছে এরকম, হ্যাঁ বলো, যে এর মধ্যে আমাদের জিওমে এর পূর্ণ রূপ কি? না 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 না, এ আর চৌধুরী, তুমি কিন্তু ছোটখাটো একটা ভুল করে ফেলেছো, ছোটখাটো একটা ভুল করে ফেলেছো। এ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, রাইট।
আচ্ছা, তাহলে জিএমও এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এরকম আরও একটা নাম আছে, সেটা হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। সো ওটাকে আমরা কি লিখতে পারি বলো তো? ওটাকে আমরা লিখতে পারি হচ্ছে জিইও। এবং এই যে টিও মানে কি? টিও মানে হচ্ছে ট্রান্সজেনিক্স অর্গানিজম, ঠিক আছে? সো তিনটা আসলে একই অর্থ বা হচ্ছে একই জিনিস মিন করে। তাহলে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, আর টিও মানে হচ্ছে ট্রান্সজেনিক্স বা হচ্ছে ট্রান্সজেনিক্স অর্গানিজম। ওকে, আচ্ছা এরপর দেখো মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলে, ঠিক আছে? সো আমরা তো ব্লুপ্রিন্ট জানি, আমাদের হচ্ছে ডিএনএ আমাদের জীবনের ব্লুপ্রিন্ট, বাট মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলে? বলে ফেলো সঠিক উত্তর। সঠিক উত্তর তোমাদের জন্য হচ্ছে সম্পূর্ণ স্লাইড খালি আছে, দ্রুত বলে দাও যে মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলে। জিনোম, ঠিক আছে? হ্যাঁ, তোমরা অলরেডি বুঝে গিয়েছো জিনোম। এবং জিনোম হওয়ার যথার্থ কারণ আছে, কেন বলো তো? কারণ জিনোম মূলত আমার ক্রোমোজোম, ডিএনএ, জিন এই সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে হচ্ছে কি আমার জিনোমটা গঠিত। তার মানে আমার এটা কি হবে? মাস্টার ব্লুপ্রিন্ট। অর্থাৎ এইটার মধ্যেই তো আমার জীবনের যত প্রকার মানে আমার প্রিভিয়াস বংশ যারা হচ্ছে ছিল তাদের যাবতীয় যত প্রকার বৈশিষ্ট্য বলো, তাদের যত প্রকার যা কিছু আছে সেগুলো কি এগুলোর মধ্যেই অন্তর্নিহিত। তাহলে আমরা জিনোম কি আমরা কি বলতে পারি? আমাদের মাস্টার ব্লুপ্রিন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে মাইক্রো প্রোপাগেশন কোনটির সাথে সম্পর্কযুক্ত? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, এবং প্রোপাগেশন মানে হচ্ছে এখান থেকে এলঙ্গেশন হওয়া, মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। সো এই প্রক্রিয়াটা কোনটির সাথে সম্পর্কযুক্ত? মাইক্রো প্রোপাগেশন কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটাকে আমি যদি আরেকটু সহজ করি তোমার জন্য, যে এখানে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় তোমার হচ্ছে ক্ষুদ্র কোনো একটা জিনিস থেকে আমরা অনেকগুলো জিনিস পেয়ে থাকি। সো আমার মনে হয় না এটা আসলে তোমাদের জন্য খুব কঠিন কিছু হবে। সো আমি একটু দেখতে চাই যে তোমরা এটার উত্তর করতে পারো কিনা। টিস্যু কালচার, ঠিক আছে? টিস্যু কালচার। ঘুম ধরলে কিন্তু তুমি তোমার সাথে বাকি যে 100-150 জন মানুষ আছে তাদের থেকে পিছিয়ে যাবা। সো তুমি যদি পিছিয়ে না যেতে চাও, না ঘুমিয়ে প্রশ্নের উত্তরগুলো করে ফেলো, এতে তোমার অনেক বেশি লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা আমাদের প্রাণীবিজ্ঞানে চলে এসেছি যে অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটি? আমাদের সাধারণত অরীয় প্রতিসাম্য, তারপরে হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্য, তারপরে আমাদের অপ্রতিসাম্য, এই তিন ধরনের প্রশ্ন সব থেকে বেশি আসে। মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য খুবই কম আসে। কেন বলো তো? কারণ হচ্ছে এইটা আমাদের মানুষেরই উদাহরণ, ঠিক আছে? মানুষ, প্রজাপতি, ব্যাঙ, এ কারণে। ওকে, সো আমি যদি হচ্ছে প্রজাপতির ক্ষেত্রে বলি, প্রজাপতি কি? প্রজাপতি হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। স্পঞ্জ কি? এটা হচ্ছে অপ্রতিসাম্য। ভলবক্স, রেডিওলারি, এগুলো হেলিওজোয়া, এগুলো কি? এগুলো হচ্ছে গোলীয় প্রতিসাম্য। তাহলে আমাদের সঠিক উত্তর কি? হাইড্রা। সঠিক উত্তর কি? হাইড্রা। হাইড্রা হচ্ছে কি আমাদের অরীয় প্রতিসাম্যের উদাহরণ। আচ্ছা, এরপর দেখো কম্বোজ প্রাণীর অপর নাম কি? এটা মূলত আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম যে আমাদের বিব্রেনার বইয়ে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে, এবং তোমাদের কাছে যাদের বিব্রেনার বায়োলজি বইটা আছে তারা নিশ্চয়ই দেখেছো যে আমাদের একটা বিশাল একটা তৈরি করে দেওয়া হয়েছে, ছক, ঠিক আছে? একটা বিশাল কি ছক তৈরি করে দেওয়া হয়েছে। আমার হাতের কাছে বইটা নাই, যাই হোক। সো সেই ছকের মধ্যে আমাদের আমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু সহজভাবে তোমার উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে কিন্তু অপ্রতিসাম্যের এই উদাহরণটাও উল্লেখিত আছে। ওকে, সো কম্বোজ প্রাণীর অপর নাম কি? আমরা সবাই জেনে থাকবো। আমাদের এখানে একাইনোডার্মাটা, এটা হচ্ছে কণ্টক ত্বক বা হচ্ছে সকল প্রাণী সামুদ্রিক। তারপরে হচ্ছে আমাদের করডাটা, এটা তো আমরা। তারপরে হচ্ছে নেমাটোডা, নলের ভেতরে নল। সো আমাদের বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে আমাদের মলাস্কা। সো মলাস্কা কি? মলাস্কা হচ্ছে কম্বোজ প্রাণীর অপর নাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নলের ভেতরে নল কাকে বলা হয়? নলের ভেতরে নল কাকে বলা হয়? আমরা জানি যে আমাদের পরিফেরাকে বলা হয় কি? আমাদের ছিদ্রালো প্রাণী। আমাদের নিডারিয়া কি? সমুদ্রের ফুল। মলাস্কাকে তো আমরা বলেই আসলাম যে আমাদের কম্বোজ প্রাণী। তাহলে এটা কি হবে সঠিক উত্তর? নলের ভেতরে নল, অথবা আমরা বলতে পারি যৌন দ্বিরূপতা বিদ্যমান। যৌন দ্বিরূপতা মানে হচ্ছে এটা কি পুরুষ নাকি মহিলা এটা আইডেন্টিফাই করা যায়,
ঠিক আছে? সো এটা আসলে কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের নেমাটোডার ক্ষেত্রে দেখতে পাই। কোন ক্ষেত্রে? নেমাটোডার ক্ষেত্রে। ওকে, ওকে, তোমরা মনে হয় আগেরটার উত্তর এখনো করছো মলাস্কা, খুব ভালো। আচ্ছা, এরপরে বলো নিচের কোনটি হেটেরো সার্কেল। ঠিক আছে, আমরা জানি যে আমাদের তিন প্রকারের, আমাদের করডাটার মধ্যে আমরা তিন প্রকারের মাছ পেয়ে থাকি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, ঠিক আছে, সরি কনড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। এর মধ্যে আবার আমাদের যে প্রথম যেটা আছে অর্থাৎ কনড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ, সেটার ক্ষেত্রে আবার আমরা হচ্ছে আলাদাভাবে মনে রাখি যে সেটার মধ্যে কি আছে, তরুণাস্থিময়। সেটা কি? তরুণাস্থিময়। সো আমাকে একটু বলবা যে কোনটার লেজ হেটেরো সার্কাল, কোনটার লেজ হেটেরো সার্কাল। ঠিক আছে, আমরা এটাও জানি যে আমাদের যে অ্যাক্টিনোপ্টেরিজি আছে সেটার লেজটা হচ্ছে হোমো সার্কাল, অর্থাৎ একই ধরনের। সো হেটেরো সার্কাল বলতে কি বোঝায়? হেটেরো সার্কাল বলতে বোঝায় যে এটা এক না। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তোমার এক না। এটা কি? এটা হচ্ছে কিছুটা ভিন্ন বা হচ্ছে একই রকম না লেজ দুইটা। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর মোটামুটি আমরা সবাই জানি, দেখা যাক কে কে উত্তর করে ফেলে। অ্যাক্টিনোপ্টেরিজি আমাদের হচ্ছে মাছের একটা জিনিস মনে রাখবা, যে মাছের দুইটা জিনিস তোমাকে জানতেই হবে। তার মধ্যে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে তার লেজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে কি, তার লেজ সম্পর্কে জানতে হবে যে সেটা কি হোমো সার্কাল নাকি হেটেরো সার্কাল। ঠিক আছে, এবং একই সাথে জানতে হবে যে সে কোন প্রকৃতির, অর্থাৎ সে কি অস্থিময় নাকি তরুণাস্থিময়, সে কি অস্থিময় নাকি তরুণাস্থিময়। এবং তার যে মানে দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তার আইস কোন ধরনের, তার আইস কি গ্যানয়েড, টিনয়েড নাকি অন্য কিছু, ঠিক আছে, নাকি প্লাকয়েড। ওকে, সো এই দুইটা জিনিস তোমাকে জানতেই হবে। সো আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি, আমরা হচ্ছে 49 নাম্বার স্লাইডে আছি, আমরা 64 নাম্বার স্লাইডে গিয়ে আমাদের ক্লাসটা কমপ্লিট হবে। সো আমরা কিন্তু খুব বেশি দূরে নাই, একটু অপেক্ষা করো, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। বাট এমসিকিউগুলো সলভ করো আমার সাথে। সো নিচের কোনটি হেটেরো সার্কাল? বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আসছে, কেউ বলছে অ্যাক্টিনোপ্টেরিজি, কেউ বলছে সার্কোপ্টেরিজি। মনে রাখবা আমাদের কনভ্রিকথিস ও হচ্ছে তরুণাস্থিময়, আমাদের অ্যাক্টিনোপ্টেরিজি ও হচ্ছে অস্থিময়, সার্কোপ্টেরিজিও হচ্ছে অস্থিময়। বাট কনভ্রিকথিস হচ্ছে সবসময় একটু অনুন্নত ধরনের। সো কনভ্রিক্স হচ্ছে হেটেরো সার্কেল, অ্যাক্টিনোপ্টেরিজি হচ্ছে আমাদের হোমো সার্কেল, আর সার্কোপ্টেরিজি হচ্ছে এর থেকেও ভালো, ডাইফাই সার্কেল। ঠিক আছে, তাহলে আমাদের এটা সঠিক উত্তর কি? কনভ্রিকথিস। ওকে, সো তোমাদের কাছে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে গেলাম, এগুলোর আইসটার কথা লেখা, তোমরা যারা নোট করছো তাদের জন্য হচ্ছে বিশেষভাবে উল্লেখিত যে এটার আইস অর্থাৎ মাছের আইসগুলোর কথা আমাদের কি উল্লেখ করবা। ঠিক আছে, যে কোনটা গ্যানয়েড, কোনটা প্লাকয়েড, কোনটা সাইক্লয়েড, কোনটা টিনয়েড, একটু কষ্ট করে উল্লেখ করবা। আচ্ছা, এরপর দেখো চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন। তোমরা এটার উত্তর করতে করতে আমি একটু লিখে ফেলি যে আমাদের যে ঠিক আছে, সো এখানে কিন্তু আমাদের তিনটা জিনিসের তথ্যই দেওয়া আছে, অ্যামাইলোলাইটিক, প্রোট্রিওলাইটিক, লাইপোলাইটিক। অ্যামাইলো আবার দেখতে পাচ্ছ যে এটা শর্করা জাতীয় খাদ্যকে ভাঙবে, প্রোট্রিও এটা হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙবে, লাইপো এটা কি, এটা হচ্ছে আমাদের লিপিড বা চর্বি জাতীয় খাদ্যকে ভাঙবে। ঠিক আছে, তাহলে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন? অ্যামাইলোলাইটিক, প্রোট্রিওলাইটিক এবং কি লাইপোলাইটিক। সো এটার মধ্য থেকে আমাদের লাইপোলাইটিকের আওতাভুক্ত কোনটা হয়েছে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে লাইপেজ। এবং আমি তোমাদেরকে হচ্ছে একটা ক্ষুধা তৈরি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি একটা ছোট্ট রেফারেন্স অ্যাড করে দিচ্ছি এই জায়গাটাতে। এই সেম জিনিসটাই আমরা যখন আমাদের যে এক্সাম ব্যাচটা আসবে, অর্থাৎ ইতিমধ্যে এসেছে 12 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু। সো
সেখানে যে আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে প্রত্যেকটাই হচ্ছে এই রেফারেন্সটা বইয়ের মধ্যে থেকে আসবে, ঠিক আছে? এবং বইয়ের মধ্যে যদি না থাকে সেটা আমি তোমাদেরকে আলাদা তৈরি করে দিব। অর্থাৎ যদি আমি 100টা প্রশ্ন সলভ করাই, 100টা প্রশ্নের সাথেই 100টা রেফারেন্স থাকবে, এবং 100টা রেফারেন্স মানে বুঝতেছো যে সেখান থেকে তোমার প্রত্যেকটা ক্লাসে অন্তত 400 এমসিকিউ পড়া হয়ে যাবে। সো তুমি যদি এটা মিস না করতে চাও তাহলে কিন্তু তোমাকে আমার সাথে বা হচ্ছে আমাদের কোর্সের সাথে যুক্ত হতে হবে, বুঝতে পারছো? সো এই রেফারেন্সগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি প্রশ্ন সলভ করতে যাচ্ছ, এবং তোমার জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? ওকে, তাহলে চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন? লাইপেজ জাতীয় খাদ্য আমাদের প্রয়োজন। অ্যামাইলেজ এটা কার জন্য প্রয়োজন? শর্করা জাতীয়। মল্টেজ এটাও শর্করা জাতীয়। ট্রিপসিন নামের মধ্যে বোঝা যাচ্ছে এটা কি? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন। আচ্ছা, এরপরে হলো মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা আশা করি পারবে, যে মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি, ঠিক আছে? এবং এখানে দেখো আমাদের যে মনোসাইট, এবং আমরা মনে রাখবো যে আমাদের যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, ফ্যাগোসাইটোসিস ঘটায় হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল, ঠিক আছে? আমাদের যে শ্বেতরক্তকণিকাগুলো আছে তার মধ্যে এই দুইজন হচ্ছে কি করে? এই দুইজন হচ্ছে আমাদের এই জিনিসটা ঘটায়। আর এর মধ্যে আমাদের আরও স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে আমরা কাকে পাই বলো তো? তাহলে আমরা পাই হচ্ছে আমাদের কে আছে? আমাদের হচ্ছে এই যে কি বলে, আমাদের যে মনোসাইট আছে সেই মনোসাইটটাই মূলত আমাদের কিসে পরিণত হয়? সেই মনোসাইটটাই মূলত আমাদের ম্যাক্রোফেজে পরিণত হয়, ঠিক আছে? ম্যাক্রো ফেজে পরিণত হয়। সো এটার উত্তর ইতিমধ্যে তোমরা হচ্ছে করে ফেলেছো, কাফার কোষ, ঠিক আছে? এছাড়া আমরা যখন হচ্ছে তোমাদেরকে রেফারেন্স দিব তখন দেখবা যে আমাদের যে অন্যান্যগুলো আছে স্নায়ুর ক্ষেত্রে, তারপরে হচ্ছে বৃক্কের ক্ষেত্রে, ঠিক আছে? সো সবগুলা কিন্তু হচ্ছে তোমার সেখানে আমরা উল্লেখ করে দিব, ওকে? আচ্ছা, এরপর দেখো কোন কোষ হতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়? আমরা অনেকগুলা কোষের নাম জানি, যেমন হচ্ছে আমাদের প্যারাইটাল কোষ, বা হচ্ছে আমাদের অক্সেন্টিক কোষ, আমাদের মিউকাস কোষ, তারপরে হচ্ছে আমাদের আর্জেন্টাফিন কোষ, আমাদের চিফ কোষ। তো আমাদের চিফ কোষ বা হচ্ছে জাইমোজেনিক কোষ, এইটা থেকে কে নিঃসৃত হয় এইটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? চিফ কোষ বা হচ্ছে জাইমোজেনিক কোষ। চিফ কোষ বা জাইমোজেনিক কোষ থেকে কে নিঃসৃত হয়? চিফ কোষ বা জাইমোজেনিক কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে আমাদের মূল যাকে আমরা চাচ্ছি, অর্থাৎ পেপসিনোজেন। পেপসিনোজেন। এবং এই পেপসিনোজেনের সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়েই মূলত আমরা কি পাই? মূলত আমরা হচ্ছে আমাদের পেপসিনকে পাই, যেই পেপসিন হচ্ছে আমাদের কি করে? পাকস্থলীতে আমিষ বা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে বা হচ্ছে ভাঙনে সহায়তা করে, ঠিক আছে? ওকে, সো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের চিফ কই গেল, প্যারাইটাল কোষ, বা হচ্ছে এটার সাথে আরেকটা নাম আছে কি? অক্সেন্টিক কোষ। প্যারাইটাল বা হচ্ছে অক্সেন্টিক। প্যারাইটাল কোষ বা কি? অক্সেন্টিক কোষ বা অক্সেন্টিক সেল। ক্লিয়ার? বেশি নাই, আর সময় বেশি নাই, তুমি হচ্ছে এটা নিয়ে আলোচনা আমরা হচ্ছে করব। আমাদের হচ্ছে আর হয়তো বা কয়টা আর হচ্ছে 13টা এমসিকিউ আছে, ঠিক আছে? তো 13টা এমসিকিউ কঠিন কিছু না, আমরা পারবো অনেক সহজেই। সো তোমরা একটু বলো যে তোমরা কোশ্চেন অ্যান্সার আগে কিভাবে দেখো? তোমরা জাস্ট হচ্ছে যারা লাইভ থেকে একটু পিছনে আছো তারা একটু কষ্ট করে যে কাজটা করবা সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসার পরে তোমরা হচ্ছে একটা লাইভ বাটন, তুমি হচ্ছে তোমার ফেসবুকের যে আমার যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর উপরেই দেখবা একটা লাইভ বাটন আছে। সো সেই লাইভ বাটনটায় ক্লিক করলেই তুমি হচ্ছে আমাদের এই ঠিক জায়গায় পৌঁছে যাবা, মানে যেখানে হচ্ছে আমি কথা বলছি আর কি, ওকে? সো এটা একটু কষ্ট করে করো, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের একটা লাইভ বাটন আছে, এখানে হাতের উপরে ক্লিক করলে এই যে লাইভ বাটনটা আছে না, এই লাইভ বাটনটাতে ক্লিক করলেই, আর একটু ভালো করে দেখাই, এই যে এই লাইভ বাটনটাতে ক্লিক করলেই তুমি হচ্ছে সবসময় আপডেটেড থাকবা, মানে সবার আগে পৌঁছে যাবা, ওকে? ঠিক আছে, সো এটা আমি তোমাদের থেকে বলে নিলাম আর কি। আচ্ছা, সো আমরা এটা সঠিক উত্তর পেলাম, প্যারাইটাল কোষ। আচ্ছা, এরপর দেখো কোন প্রক্রিয়ায় যকৃৎ গ্লাইকোজেন সঞ্চিত রাখে? অর্থাৎ একটা প্রক্রিয়া এখানে আমরা পাবো যেই প্রক্রিয়াটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের গ্লাইকোজেন সঞ্চিত রাখে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইপোজেনেসিস, লাইপোলাইসিস। অলওয়েজ মনে রাখবা যে জেনেসিস মানেই হচ্ছে প্রোডাকশন,
জেনেসিস মানেই হচ্ছে প্রোডাকশন, জেনেসিস মানেই কি প্রোডাকশন, আর লাইসিস মানেই কি, লাইসিস মানেই হচ্ছে বিদীর্ণকরণ, ঠিক আছে, বা ভাঙন, ঠিক আছে, লাইসিস মানেই কি ভাঙন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন, লাইসিস মানে হচ্ছে ভাঙন। তাহলে সঠিক উত্তর কি গ্লাইকোজেনেসিস। একদম সহজ কথা যে গ্লাইকোজেন সঞ্চিত রাখে কি উপায়ে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো যে ইনসুলিন খরিত হয় কোন কোষ থেকে। আমি তোমাদেরকে আগেই বলে রাখি যে আমাদের টোটাল 4 প্রকারের আমরা পাই, আলফা কোষ, বিটা কোষ, তারপরে কি, তারপরে হচ্ছে গামা কোষ এবং হচ্ছে ডেল্টা কোষ, ঠিক আছে। সো আমাদের এই যে 4 প্রকারের কোষ আছে, সেই 4 প্রকারের কোষ থেকে আমাদের হচ্ছে 4 ধরনের জিনিসপত্র নিঃসৃত হয়। সো এর মধ্য থেকে আমাদের যে আলফা আছে ও হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে। ও কি ক্ষরণ করে, গ্লুকাগন ক্ষরণ করে। ও কি ক্ষরণ করে, গ্লুকাগন ক্ষরণ করে। আমাদের বিটা কি করে, বিটা কি করে, তারপরে হচ্ছে আমাদের গামা কি করে এবং হচ্ছে ডেল্টা কি করে, প্রত্যেকটা তোমরা হচ্ছে বলবা, ঠিক আছে। আরিফা একসাথে হচ্ছে অনেক হয়তো এই কারণে হয়তো বা দেখতে পাও না। আচ্ছা, মুসলিমা আক্তার তোমার জন্য অনেক এই কষ্টগুলো, এই স্যাক্রিফাইসগুলোই আসলে তোমাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, যেটা আসলে আমরা মানে তোমাদেরকে বলতে চাই। ফারিহা তাসনিম তিথি হুট করে আপনার লাইভ ক্লাসটা সামলে আসলো। গত শীতেও আমি এভাবেই ক্লাস করতাম, আর এখন আমি রাজশাহী নার্সিং কলেজে পড়তেছি। আসলে সময় কত দ্রুত চলে যায়। এই যে মাত্র যে মেয়েটা বললা না যে আমার হচ্ছে ভাইয়া জ্বর ঠান্ডা নিয়ে কাজ করছি, সো ও কিন্তু হচ্ছে আমাদের তিথি কিন্তু একটা ভালো বড় উদাহরণ, ঠিক আছে। সো তোমাদেরকে মনে রাখতে হবে যে কষ্ট না করলে কিন্তু হচ্ছে তোমরা এইটা অ্যাচিভ করতে পারবা না, ঠিক আছে। তিথি, তোমার জন্য অনেক শুভকামনা। তোমার এই ছোট ভাই বোনদের জন্য আমাদের জন্য দোয়া করবা, যেন হচ্ছে এরা প্রত্যেককে চান্স পেয়ে তোমাদের মতো করেই হচ্ছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন ভার্সিটিতে তারা হচ্ছে, এবং অবশ্যই নার্সিংয়েও যেন হচ্ছে চান্স পায়। ওকে, ঠিক আছে। বিটা হচ্ছে ইনসুলিন, ভেরি গুড। বিটাকে ইনসুলিন। এছাড়া আমাদের হচ্ছে গামা কি করে, গামা হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, যেটা হচ্ছে আমাদের গ্লুকাগন এবং ইনসুলিনকে আবার কি করে তোমার মানে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবং সবার শেষে ডেল্টা বা হচ্ছে প্যানক্রিয়েটিক আচ্ছা আমি একটু উল্টা লিখে ফেলেছি, সরি, আমিও তো বলি এটা উল্টা হয়ে গেল কেন। এটা হচ্ছে ডেল্টা এবং সর্বশেষ হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড বা হচ্ছে গামা। ওকে, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি, ইনসুলিন খরিত হয় কোত্থেকে, এটা হচ্ছে আমাদের বিটা কোষ থেকে। আর গামা আলফা থেকে কে খরিত হয়, গ্লুকাগন। আচ্ছা, এরপর দেখো ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়, খুবই আহা, এটা কোত্থেকে আসলো, একটু দাঁড়াও। আচ্ছা, দুঃখিত। ওকে, সো ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়, এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আমরা একটু দেখি যে আমরা যখন বলছি যে ডান নিলয় থেকে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আছে। সো একটু আমার সাথে সম্পূর্ণটা করো, দেখবা যে তোমার জন্য সহজ হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল, এখানে দেখো যে আমাদের হচ্ছে এখানে টোটাল 4টা চেম্বার হয়ে গেছে, হ্যাঁ। সো এটাকে তুমি যদি হচ্ছে ডান অলিন্দ বা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম ধরো, এবং এটাকে তুমি যদি হচ্ছে ডান নিলয় বা হচ্ছে তুমি এটাকে রাইট ভেন্ট্রিকল ধরো, এটাকে তুমি যদি হচ্ছে লেফট বা হচ্ছে বাম অলিন্দ ধরো বা লেফট অ্যাট্রিয়াম ধরো, এবং এটাকে তুমি যদি হচ্ছে বাম নিলয় বা হচ্ছে লেফট ভেন্ট্রিকল ধরো, তাহলে একটা জিনিস মনে রাখবা সবসময় তোমার মানে হৃৎপিণ্ডের, এটা তো হৃৎপিণ্ড বুঝতেই পারছো, এটা কি, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের 4টা চেম্বার। ওকে, সো মনে রাখবা সবসময় আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে কে, হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে হচ্ছে শিরা, ঠিক আছে। হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে কে, শিরা, এবং হৃৎপিণ্ড থেকে বের হয় কে, হৃৎপিণ্ড থেকে বের হয় হচ্ছে ধমনী, ঠিক আছে। এবং এটা আমি তোমাকে নিশ্চিতভাবে কিভাবে বলতে পারছি যে আমাদের সমগ্র শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, সেই রক্তটা আমাদের সুপিরিয়র ভেনা কভা এবং ইনফেরিয়র ভেনা কভার মাধ্যমে বা এই শিরার মাধ্যমে আমাদের ডান অলিন্দে পৌঁছায়, এবং সেখান থেকে আমাদের ডান নিলয়ে যায়, এবং সেখান থেকে আমাদের পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের সমগ্র শরীরে একমাত্র পালমোনারি ধমনী কি করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি ফুসফুসে নিয়ে যায়। পরবর্তীতে সেই ফুসফুস থেকে আবার ওই যে বললাম না যে সবসময় আমার শিরা কি করবে, শিরা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ঢুকবে। আহা ভাই, ভাই ওটি দিন না, এই জায়গায় আসতেছে ভাই।
এই জায়গাও আসতেছে, ইয়েস। আচ্ছা, সো এখানে দেখো যে শিরা, এটা কি, এটা হচ্ছে আমাদের শিরা, এবং এইখানে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি পালমোনারি শিরা। কেন পালমোনারি শিরা? কারণ এটা ফুসফুস থেকে এসেছে। তার মানে যেটা দেখলাম যে আমাদের সব সময় হৃৎপিণ্ডে ঢুকছে শিরা, আবার আমরা যখন আমাদের এই যে বাম নিলয় থেকে আমাদের যখন হচ্ছে মহাধমনী বের হবে, ঠিক আছে, সো সেই মহাধমনীও কি আমাদের ধমনী, সো সেই মহাধমনী বা অ্যাওর্টা, এটা দ্বারাও বুঝতে পারলাম কি যে সবসময় আমাদের হৃৎপিণ্ড থেকে বের হবে কে, হৃৎপিণ্ড থেকে বের হবে হচ্ছে ধমনী আর ঢুকবে হচ্ছে শিরা। সো বলছে ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়, ডান নিলয় থেকে রক্ত আমাদের কোথায় যাবে, আমাদের পালমোনারি ধমনীতে। কেন? কারণ ধমনী সবসময় কি হয়, হৃৎপিণ্ডের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে আসো পরবর্তী প্রশ্ন, যে হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি? মনে রাখবা সবসময় আমাদের বেশিরভাগ আবরণকে আমরা পেরি, পেরি মানে হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, অর্থাৎ এটা দ্বারা মিন করি। তাহলে পেরি মানে যদি অ্যারাউন্ড বা চারপাশে হয়, তার মানে আমাদের এই পেরির সাথে রিলেটেড যেটা চাইবো আমরা, যেমন হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড মানে কি কার্ডিয়া, ঠিক আছে, তুমি যখন হচ্ছে কার্ডিয়া বলো, এটার মানে হচ্ছে তুমি হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো তথ্য আদান প্রদান করতে চাচ্ছ, তাহলে কি হবে, পেরিকার্ডিয়াম। আবার সেমভাবে যখন তুমি অস্টিয়াম মানে হচ্ছে কি অস্থি সংক্রান্ত কিছু বলতে চাচ্ছ, তখন দেখো পেরিঅস্টিয়াম। কিন্তু এটা সবসময় খাটবে না, যেমন ক্যাপসুল বৃক্কের আবরণ, গ্লিসন্স ক্যাপসুল যকৃতের আবরণ, অর্থাৎ সবসময় যে এটা খাটবে এটা আসলে সঠিক না। তাহলে আমরা কি পেলাম, যে আমাদের পেরিকার্ডিয়াম এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। কেন? পেরি মানে চারপাশে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড সংক্রান্ত। আবার পেরিঅস্টিয়াম মানে কি, পেরি মানে হচ্ছে চারপাশে, অস্টিয়াম মানে হচ্ছে আমাদের অস্থি, তার মানে অস্থির আবরণ। এবং সর্বশেষ ক্যাপসুল আর গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো, যে বাম অলিন্দ এবং নিলয় সংযোগস্থলে যে ভালভ থাকে তাকে আমরা কি বলে অভিহিত করি? সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা খুব সুন্দর পড়তে পারি, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলা না, মানে আমাদের হচ্ছে টোটাল দুইটা আমাদের হচ্ছে ভালভ থাকে, এবং সরি দুইটা আমাদের হচ্ছে স্পেশাল ভালভ থাকে, যেটার একটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয়ের এখানে, আর একটা হচ্ছে বাম নিলয় বাম অলিন্দের এখানে। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের হচ্ছে আমাদের ভালভ অনেকগুলা, যেমন হচ্ছে আমাদের থিবেসিয়ান কপাটিকা আছে, আমাদের ইউস্টিশিয়ান কপাটিকা আছে, আমাদের হচ্ছে করোনারি সাইনাসের কপাটিকা আছে, তারপরে হচ্ছে আমাদের পালমোনারি কপাটিকা আছে, ঠিক আছে, এখানে একটা আছে, আবার হচ্ছে এখানেও একটা আছে। সো অনেকগুলো কপাটিকা আছে, কিন্তু সেগুলো প্রত্যেকটা সেমি লুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। ঠিক আছে, সেমি লুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। কিন্তু আমাদের এমন দুইজন ব্যক্তি আছে যারা হচ্ছে এরকম কোনো না। তারা কে কে? তারা প্রথমে হচ্ছে আমাদের এই ডান অলিন্দ এবং ডান নিলয়, ডান অলিন্দ এবং হচ্ছে ডান নিলয়, এই জায়গাতে কে আছে? এই জায়গাতে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, এই জায়গাতে কে? আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। আর আমাদের যে বাম অলিন্দ এবং বাম নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়, এই জায়গায় কে আছে? এই জায়গায় হচ্ছে আমাদের দুইটা নাম, একটা হচ্ছে বাইকাসপিড অথবা কি, অথবা হচ্ছে মাইট্রাল, বাইকাসপিড অথবা কি মাইট্রাল। তাহলে সঠিক উত্তর ইতিমধ্যে আশা করি অনেকেই উত্তর করে ফেলেছে, একটু দেখি তো, মাইট্রাল বা বাইকাসপিড কপাটিকা। ভেরি গুড। ওকে, এটা বারবার, আচ্ছা এটা খুব বেশি সমস্যা করবে না, সমস্যা নেই। সো বাইকাসপিড বা ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো, হেপারিন নিঃসরণকারী শ্বেত রক্তকণিকার নাম কি? এটা বলতে বলতে একটু জানিয়ে রাখি যে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে বা লিউকোসাইট আছে বা আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, সেই লিউকোসাইট বা হচ্ছে আমাদের লিউকোসাইট, এটা মনে হয় কে হবে, আচ্ছা, তো আমাদের লিউকোসাইট বা হচ্ছে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে সেটা মূলত দুই প্রকারে বিভক্ত। একটা হচ্ছে গ্রানিউলোসাইট, মানে যেটা আমাদের সাইটোপ্লাজম দানাদার, আরেকটা হচ্ছে আমাদের অ্যাগ্রানিউলোসাইট। সো এই গ্রানিউলোসাইট এবং অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে গ্রানিউলোসাইট তিন প্রকার, যেগুলো হচ্ছে নিউট্রোফিল, তারপরে হচ্ছে বেজোফিল এবং কি আমাদের ইওসিনোফিল। অন্যদিকে আমাদের অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে দুইজন, একজন হচ্ছে আমাদের মনোসাইট, আরেকজন কি আমাদের হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট আবার তিনজনে বিভক্ত, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বিকোষ,
টি কোষ এবং ন্যাচারাল কিলার সেল। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের যে মনোসাইট এবং নিউট্রোফিল আছে এই দুজন কি করে বলো তো? এই দুজন হচ্ছে আগেই বলছি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে, কিন্তু এই বেজোফিল এই লোক হচ্ছে দুইটা জিনিস নিঃসরণ করে, দুইটা এইচ নিঃসরণ করে। দুইটা এইচ মানে কি বলো তো? একটা হচ্ছে হেপারিন, এই হেপারিনের কাজ কি? এই হেপারিনের কাজ হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। আরেকটা হচ্ছে হিস্টামিন, হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হচ্ছে দেহের অনক্রমণতা তন্ত্র, বা হচ্ছে তোমরা অনেকে হিস্টামিন ট্যাবলেট খাও অ্যালার্জির সময়। সো এই অনক্রমণতা তন্ত্র বা হচ্ছে আমাদের বলা যায় কি আমাদের কি বলে এটাকে প্রতিরোধ সিস্টেমে কাজ করে। আর ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিন্তু একদম নিশ্চিত যে হেপারিন নিঃসরণকারী শ্বেতরক্তকণিকার নাম হচ্ছে আমাদের বেজোফিল। ঠিক আছে, সো অনেক তথ্য দিলাম। এরপরে দেখো হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের জন্য আমরা কোনটির মাধ্যমে প্রাথমিক পরীক্ষা করে নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটি? ইসিজি, এই তোমরা দি সব জানো। ইসিজি, ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, সো এই ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে হৃদযন্ত্রের কি অবস্থা না অবস্থা। ঠিক আছে, সো ইসিজির মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা এরপর দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই বা কোনটি প্রয়োজন নেই। সো এখানে আসলে তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আমাদের নিচের কোনটি ক্লটিং ফ্যাক্টর নয়। ঠিক আছে, নিচের কোনটি ক্লটিং ফ্যাক্টর নয়, ঠিক আছে, বা রক্ত জমাট বাঁধার উপাদান নয়। ঠিক আছে, এইটা তো মূলত তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে। সো আমরা জানি যে আমাদের প্রথম যে চারটা, সেই চারটার মধ্যে আমরা আমাদের ফুল পরে টুপ করে এটা থেকে আমরা মুখস্থ করেছি যে আমাদের ফাইব্রোনিজেন, তারপরে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, তারপরে হচ্ছে আমাদের প্রোথ্রম্বরিন, এগুলো কাজে লাগে, তারপরে ক্যালসিয়াম আয়ন। এছাড়াও আমরা জানি যে আমাদের হচ্ছে অনুচক্রিকাও কিন্তু হচ্ছে এখানে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। বাট ইনসুলিন এই লোককে কিন্তু হচ্ছে আমাদের এই ধরনের কোনো কার্যকলাপে প্রয়োজন নাই। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে গ্লুকোজ বা রক্তে সুগারের পরিমাণ কমানো। সো ওনার সাথে আমাদের আসলে আপাতত লেনদেন এতটুকুই। আচ্ছা এরপরে আসো কোনটিকে সংরক্ষিত পেসমেকার বলা হয়। আমরা জানি আমাদের দেহের প্রাকৃতিক পেসমেকার কে আছে? আমাদের দেহের প্রাকৃতিক পেসমেকার কে আছে? সাইনো অ্যাট্রিয়াল নোড বা হচ্ছে এসএএন। ঠিক আছে, সাইনো অ্যাট্রিয়াল নোড বা হচ্ছে এসএএন। আর সংরক্ষিত পেসমেকারকে, সংরক্ষিত পেসমেকারকে দেখা যাক কে কে উত্তর করে ফেলে। সাইনোঅ্যাট্রিয়াল নোড বা হচ্ছে আমাদের এসএএন, এই যে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড কে এসএএন, উনি কে? উনি হচ্ছে আমাদের প্রাকৃতিক পেসমেকার। তাহলে আমাদের সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ পেসমেকারকে অবশ্যই বোঝা যাচ্ছে এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো যে ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলে? ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে আমরা কি বলি? ঠিক আছে, এই কত, ও আচ্ছা এক্সট্রা কিছু অ্যাড হয়েছিল এই কারণে আমিও তো বলি। না না আরেকটু বাকি আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে ধীরে সুস্থে অ্যাড করব। দেখো এই জিনিসটা তোমরা অনেকেই যে জিনিসটা পড়ো না, সেটা হচ্ছে যে অধ্যায়ের মানে অধ্যায় ভিত্তিক সারসংক্ষেপ। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক সারসংক্ষেপ। ঠিক আছে, সো অধ্যায়ভিত্তিক সারসংক্ষেপের এই অংশটাতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা পেয়ে থাকি। সো ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হয়? বলো, এটা মনে হয় তোমরা সবাই জানো। ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা বলতে আসলে কি বোঝায় জানো? যখন আমরা একবার সম্পূর্ণ শ্বাস নেই, ঠিক আছে, এই যে আমি শ্বাসটা নিলাম, এই শ্বাসটা সম্পূর্ণ নেওয়ার পরে আমার এখন বুকের মধ্যে কিন্তু ইতিমধ্যে থাকা যে আমাদের মানে শ্বাস, সেই শ্বাসটাও আছে, আবার আমার গ্রহণকৃত শ্বাসটাও আছে। সো এটাই সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা। সো এটা কি বলা হয়? ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপাসিটি থেকেই বুঝতে পারবা যে এটা আমাদের মানে টোটাল ক্যাপাসিটিটাকে মিন করছে। আচ্ছা এরপর দেখো নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চল নয়? আমরা জানি যে আমাদের যে শ্বসন তন্ত্র আছে বা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, শ্বসনতন্ত্র, সো সেই শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমরা টোটাল তিনটা অঞ্চল দেখি। সেটা হচ্ছে বায়ু পরিবহন এবং ত্যাগকৃত অঞ্চল,
ঠিক আছে, বায়ু পরিবহন এবং ত্যাগকৃত অঞ্চল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের পরিবহন অঞ্চল, এবং তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমাদের এই সর্বশেষ অর্থাৎ বায়ু বায়ু সরি সরি একটু ভুল হয়ে গিয়েছে, যে বায়ু পরিবহন না, বায়ু গ্রহণ এবং ত্যাগকৃত, আনফরচুনেট। এইটা একটা অঞ্চল। তারপরে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। সো প্রত্যেকটা অঞ্চলই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার ক্ষেত্রে। বাট আমরা মনে রাখবো আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগকৃত এই অঞ্চলটা হচ্ছে আমাদের এই যে সামনের নাসিকা গহ্বর বা হচ্ছে আমাদের নাসা ছিদ্র, এই নাসা ছিদ্র থেকে শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত, এবং এরপরে হচ্ছে ট্রাকিয়া থেকে প্রান্তীয় ব্রঙ্কিওল পর্যন্ত আমাদের বায়ু পরিবহন অঞ্চল। এরপরে আমাদের যে অ্যালভিওলাস, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি, অ্যাট্রিয়াম, এগুলো হচ্ছে কি আমাদের শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে অনেক ইজিলি আমরা বলতে পারলাম আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংস। ওকে, আচ্ছা এরপরে আসো ফুসফুসের গঠন এবং কার্যগত একক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্নায়ুর বা নার্ভসদের কার্যকরী একক হচ্ছে নিউরন, আমাদের বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। ঠিক সেমভাবে ফুসফুসের গঠন এবং কার্যগত একক আমরা সবাই জানি, সেটার উত্তর কি বলে ফেলো একটু, তোমাদের জন্যই অপেক্ষা করছি। রাইট, অ্যালভিওলাস। তাহলে ফুসফুসের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? অ্যালভিওলাস। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি? ঠিক আছে, আমাদের দেহের মধ্যে যেই 206টি অস্থি আছে, যেই 206টি অস্থির মধ্যে আমাদের অক্ষীয় অঞ্চল মানে অক্ষীয় কঙ্কাল হচ্ছে কয়টা? সরি, অক্ষীয় কঙ্কাল হচ্ছে আমাদের 80টি। আবার আমাদের যে উপাঙ্গীয় কঙ্কাল আছে অর্থাৎ আমাদের হাত পা, সেই উপাঙ্গীয় কঙ্কাল আমরা কয়টা পাই? সেই উপাঙ্গীয় কঙ্কাল পাই হচ্ছে আমরা 126টা। সো টোটাল এই যে 126 এবং 80, এই দুইটার যোগফল আমরা হচ্ছে দেখে থাকি। সো মানবদেহের সবচেয়ে দীর্ঘস্থি কিন্তু এর মধ্য থেকে আমরা পেয়ে থাকি, এবং সেটা কোনটা দেখি তো কে কে উত্তর করেছে। ফিমার, রাইট, সেটা কি ফিমার। এবং এই ফিমার কিন্তু হচ্ছে কি আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সব থেকে শক্ত অস্থিও বটে। আচ্ছা এরপরে বলো হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়? আমাদের টোটাল 4 ধরনের তরুণাস্থি আমরা হচ্ছে পেয়ে থাকি। ঠিক আছে, 4 ধরনের তরুণাস্থি, যেমন হায়ালিন বা স্বচ্ছ, হোয়াইট বা হচ্ছে ফাইব্রাস, হোয়াইট, তারপরে হচ্ছে আমাদের ক্যালসিফাইড বা চুনোময়। ঠিক আছে, সো এই যে আমরা 4 প্রকারের তরুণাস্থি পাই এবং এই প্রত্যেকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এর মধ্যে আমাদের হায়ালিন বা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ তরুণাস্থি কোনটা? নাসিকা, রাইট, একদম সঠিক। যারা যারা হচ্ছে নাসিকা সঠিক উত্তর দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভুল উত্তর করেছো তাদেরকেও ধন্যবাদ অংশগ্রহণের জন্য। ঠিক আছে, সো নাসিকা মনে রাখবা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তারপরে হচ্ছে ফিমারের মস্তক, এটা কিন্তু হচ্ছে আমাদের ক্যালসিফাইড বা চুনোময়। তোমাদের জন্য প্রশ্ন রেখে গেলাম যে আমাদের বহিকর্ণ এবং পিনা এইটা কোন ধরনের আমাদের এই তরুণাস্থির উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু তোমাদেরকে আছে প্রশ্ন রেখে গেলাম। এবার দেখো স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটি? সংজ্ঞাবাহ স্নায়ুর রিলে স্টেশন, সংজ্ঞাবাহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটি? সো এটার দ্রুত উত্তর করে দাও। খুবই কমন একটা প্রশ্ন, যেটা তোমাদের আসলে সাধারণত মাঝে মাঝেই বিভিন্ন প্রশ্নের উত্তরে তোমরা পেয়ে থাকো। দীর্ঘ রাত 10:30 বেজে গিয়েছে এবং লম্বা সময় ধরে আমরা ক্লাস করছি। যারা এখন পর্যন্ত তোমার হচ্ছে যুক্ত আছো এবং এখানে তোমরা নিজেদের চেষ্টা করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে পরবর্তীতে তোমাদের নিজেদের জীবনে অনেক বেশি ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তোমরা আমাদের সাথে 87 জন যুক্ত আছো, এবং এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। ঠিক আছে, আর অল্প একটা স্লাইড আছে, আর মনে হয় আমরা 4টা স্লাইডের মতো পাবো। ঠিক আছে, আচ্ছা এটার উত্তর অনেকেই বলে ফেলেছো, থ্যালামাস, খুব ভালো। এটা সঠিক উত্তর তাহলে কি? এটা সঠিক উত্তর হচ্ছে থ্যালামাস। থ্যালামাস কি করে? আমাদের সংজ্ঞাবাহু স্নায়ুর
রিলে স্টেশন হিসেবে কাজ করে। সংঘবাহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে কে? আমাদের থ্যালামাস। ওকে, তোমরা অনেকে সেরেব্রাম বলেছো, অনেকে আবার সেরেব্লাম বলে ফেলেছো। এত দূর যেতে হবে না, আমাদের হচ্ছে এটা সঠিক উত্তর থ্যালামাস। ওকে, থ্যালামাস, রাইট। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো। কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? আমরা নিশ্চয়ই জানি যে আমাদের টোটাল 3টা প্রতিরক্ষা স্তর আমাদের দেহে কার্যক্ষম, এবং সেগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সো এই যে 3টা প্রতিরক্ষা স্তর, এর মধ্যে আমাদের কোনটা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে? এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের কিন্তু সর্বপ্রথম যেটা কাজ করে সেইটাই হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। এবং আমরা জানি যে আমরা কোনো ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে সবার প্রথমে আমাদের কোনটা কাজ করে? ত্বক কাজ করে। সো ত্বক হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষাকারী স্তর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। জীবের বাহ্যিক লক্ষণকে কি বলে? জীবের বাহ্যিক লক্ষণকে যা কিছুই বলুক না কেন, বাট জীবের জিনের যে আমরা হচ্ছে এখানে দুই ধরনের জিনিস জানি। একটা হচ্ছে জিনোটাইপ, আরেকটা কি? আরেকটা হচ্ছে ফিনোটাইপ। মনে রাখবা যে জীবের জিন সম্পর্কিত বা হচ্ছে জিনের যে বিন্যাসটা আছে সেই বিন্যাসটাকে বলা হয় জিনোটাইপ, আর জীবের বাহ্যিক লক্ষণ প্রকাশকারী বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ ফিনো হচ্ছে বাহ্যিক, জিনো হচ্ছে জিন ঘটিত বা হচ্ছে আমাদের যেটা মূলত কি করবে, যেটা মূলত হচ্ছে আমার লক্ষণটাকে প্রকাশ করার জন্য সহায়তা করবে। অর্থাৎ জিনের বিন্যাসটা হচ্ছে জিনোটাইপ। ওকে, এবং সর্বশেষ আমরা হচ্ছে একটা সাবযন্ত্রীয় একটা প্রশ্ন থেকে আমাদের এই ক্লাসটা কমপ্লিট করব, এবং সেটা হচ্ছে যে নিচের কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়? আমরা বেশ কয়েকটা যুগের কথা আমরা হচ্ছে আমাদের বইয়ে উল্লেখ আছে, তো এর মধ্যে কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়? সো এটা আমাকে একটু উত্তর করবা যে নিচের কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়। এটার মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটার ইতি টানতে পারবো ইনশাল্লাহ, এবং তোমাদের সাথে এই যে দীর্ঘ সময় আমি যুক্ত ছিলাম এটার যে একটা স্বাচ্ছন্দ্যময়তা সেটা হচ্ছে কিন্তু এখান থেকে কমপ্লিট হবে। এবং তোমরা সবাই বলে দিয়েছো মেসোজোইক, ঠিক আছে? মেসোজোইক থেকে আমরা মনে রাখবো যে এটা সরীসৃপের যুগ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে বেস্ট অফ লাক জানাচ্ছি। আশা করি তোমরা তোমাদের প্রত্যেকে নিজেদের লাইফে বলা যায় কি তোমরা হচ্ছে শাইন করবে, এবং হচ্ছে তোমরা তোমাদের যে চেষ্টার বহিঃপ্রকাশ ঘটাচ্ছ, অর্থাৎ তোমরা তোমাদের চেষ্টার যে ফিনোটাইপ ঘটাচ্ছ, সেই ফিনোটাইপটা আশা করি আমরা আমাদের লাইফে আরও ভালোভাবে দেখতে পারবো এবং বুঝতে পারবো যে হ্যাঁ, এই যে শীতের রাত এত কষ্ট করে 2 ঘন্টার মতো করে ক্লাস করা, এগুলো তোমাদের জন্য কি যথার্থ হয়েছে। ঠিক আছে? সো ভাবিকে পরিচয় করান। ভাবি হচ্ছে আমার স্ত্রী হচ্ছে তোমাদের আমার সাথেই পড়ে, এবং তোমরা যারা হচ্ছে লক্ষ্মীপুরের আছো তারা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার। সো তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য। তোমরা নিশ্চয়ই কি বলে, ভাবি এখন এই মুহূর্তে লাইভে যুক্ত নাই, আবার যখন লাইভে যুক্ত হবে তখন অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে? সো পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবে, এবং আমরা হচ্ছে মাথায় রাখবো যে আমাদের কিন্তু কি করতে হবে, চান্স পাওয়াটাই মূল লক্ষ্য, সেটা মেডিকেল হোক কিংবা হচ্ছে সেটা নার্সিং বা যে কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই নিজেদেরকে খেয়াল রেখে তারপরে হচ্ছে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম, আরও একবার বেস্ট অফ লাক।